দ্বিতীয় দিনে উপস্থিত হয়েছি। আজকে নিউটিন ইউনিভার্সিটির উপাচার্য মহাশয় প্রফেসর অরুণাংশ হালদার মহাশয় এবং আমাদের ডিএমসি কলেজের অধ্যক্ষ ডক্টর সোমনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং আমাদের সাথে এখন উপস্থিত আমাদের গণ্যমান্য রিসোর্স পার্সন ডক্টর চন্দ্রা মুখার্জি মহাশয়াকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। সাথে বিশিষ্ট অধ্যাপক ও অধ্যাপিকা বৃন্দ এবং সাথে আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দকে জানাই আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের টপিক হচ্ছে সয়েল ফিজিওকেমিক্যাল অ্যান্ড নিউট্রিয়েন্ট অ্যানালাইসিস। আজকে বিস্তারিতভাবে আমি আর কিছু বলবো না, কারণ ম্যাডাম আগের দিন অসাধারণ একটি ক্লাস নিয়েছেন যেটাতে আমরা অনেকভাবে উপকৃত হয়েছি। তাই সরাসরি আজকে আমাদের রিসোর্স পার্সন ডক্টর চন্দ্রা মুখার্জি ম্যাডাম, যার সম্পর্কে নতুন করে আমার আর কিছু বলার নেই। আগের দিন শ্রীকান্ত সামন্ত স্যার মহাশয় খুব সুন্দরভাবে ম্যাডাম সম্পর্কে, তার খ্যাতি সম্পর্কে আমাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। ম্যাডাম, আপনাকে অনুরোধ করছি যে আজকে দ্বিতীয় দিনের ওয়ার্কশপ ক্লাসটি আপনি আপনার মতো করে শুরু করতে পারেন। সাথে আমাদের স্টুডেন্টদেরকে জানাচ্ছি যে এত সুন্দর একটি অপরচুনিটি তোমরা পেয়েছো, তোমরা অনেকে ধন্য মনে করো। খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে, ভালোভাবে, মনোযোগ সহকারে ম্যাডামের যে ক্লাসটা তোমরা শুনবে এবং কালকের মতো ম্যাডাম আবারও নিশ্চয়ই কোনো অ্যানালাইসিস বা কোনো রকমের কিছু টেস্টিং তোমাদেরকে করতে দেবেন। তো তোমরা অবশ্যই মন দিয়ে ভালো করে ক্লাসটা শুনবে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। ম্যাডাম, আপনি ক্লাস শুরু করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দেবলিনা, সুন্দর একটি ব্রিফ করার জন্য। আর থ্যাংক ইউ। আমি আর সময় নষ্ট না করে ডাইরেক্ট সেশনে চলে যাই। Good afternoon to all the participants as well as the delegates and the members of the organizing committee. তাদেরকে গ্রিট করে আমি আজকের সেশনটা শুরু করছি। আচ্ছা স্টুডেন্ট, চলো তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট একটু করি। তোমাদের কালকের আজকে এত কম পার্টিসিপেন্টস কেন? অনেকেই তোমরা রেজিস্টার করেছো, বাট তোমাদের বন্ধুদের বলো যে পার্টিসিপেন্টস তারা জয়েন করতে। বন্ধুদের বলো যে এটা অনলাইন হচ্ছে, কোনো ব্যাপার না, যেখানে আছে যেখান থেকে খুশি তারা মোবাইলে জয়েন করতে পারে। কালকে যারা ছিলে তাদের ইন্টারঅ্যাকশন আমার ভীষণ ভালো লেগেছে। আমি অলরেডি যে অ্যাসেসমেন্টটা নিয়েছিলাম, কালকে ছোট্ট একটি অ্যাসেসমেন্ট নিয়েছিলাম, সেটি স্কোর আমার কাছে চলে এসছে, তোমাদের কাছেও মেবি গেছে। তার মধ্যে সবাই ভালো স্কোর করেছো। এটা কিউমুলেটিভ ওয়েতে স্কোর, তোমরা এভরিডে এই অ্যাসেসমেন্টগুলি দেবে। আজকেও আমি একটি লিংক পাঠাবো আফটার দ্য সেশন, তোমরা অ্যাসেসমেন্টটা দেবে আর সাবমিট করবে প্রপারলি। আর সেখান থেকে একটা 5 দিনের কিউমুলেটিভ স্কোর আমরা জেনারেট করে গ্রেডটা আমরা পাবো। আর গ্রেড, সেই গ্রেড সার্টিফিকেটে লেখা থাকবে কত গ্রেড পেয়েছো তোমরা। সো ভেরি সিরিয়াসলি অ্যান্ড সিনসিয়ারলি ক্লাসটা অ্যাটেন্ড করো। প্রত্যেক দিনের ক্লাসে যা যা মানে ডিসকাস হবে সেই তার উপরেই আমাদের অ্যাসেসমেন্টটা ডিপেন্ড করবে, সেই দিনের অ্যাসেসমেন্টটা। আবার আজকে বলো তোমাদের আগের দিনের মানে কালকের ইন্টারঅ্যাকশন বা কালকের ক্লাসটা তোমরা তোমাদের কেমন লেগেছে, বা তোমরা ওখান থেকে স্যাম্পলিং সম্বন্ধে কি বুঝেছো? কালকের ক্লাসের একটু ফিডব্যাক আমাকে দাও। যে কোনো স্টুডেন্ট আনমিউট দ্য মোবাইল ফোন অর ল্যাপটপ, যেখান থেকে তোমরা করছো আনমিউট করো। আনমিউট করে একটু কালকের আগের দিনের মানে কালকের ক্লাসের একটু ব্রিফ দাও আমাকে। যে কেউ, নয়তো ওয়ান সাইডেড ইন্টারাকশন হয়ে যাবে, মানে আমি একাই বলবো বলে যাচ্ছি এরকম একটা ইন্টারাকশন হয়ে যাবে। ফারহান শেখ। Yes ma'am. Yes, you tell me. হ্যাঁ, কি কালকের ডিসকাশনটাতে কালকের যে আমরা ইন্টারাকশন করেছি তার থেকে তোমরা মানে কি জানতে পেরেছো কালকের ক্লাসটা? তো ম্যাম, মূলত আমাদের ওয়ার্কশপটা ছিল সয়েল টেস্টিং অ্যান্ড ওয়াটার টেস্টিং এর ওপর।
অ্যান্ড আপনি কালকে যে ক্লাসটা নিয়েছিলেন সেখানে আমরা দেখেছিলাম যে ফার্স্ট অফ অল আমরা দেখেছিলাম যে সয়েলের ব্যাপারে আপনি অনেক কিছু বলেছিলেন, যে কি কি সয়েল হয় এবং অনেক কিছু ফ্যাক্টরের ব্যাপারে ডিসকাস করেছিলেন। দেন স্যাম্পলিং এর ব্যাপারে ডিসকাস করেছিলেন। দেন আপনি ওয়াটারের ব্যাপারেও বললেন যে আমরা কোথা থেকে ওয়াটারটা নিব এবং মানে স্যাম্পলিংটা কোথা থেকে করব এসবের ব্যাপারে। দেন আপনি প্রিজারভেটিভস এর ব্যাপারেও ডিসকাস করেছিলেন। অ্যান্ড আই থিঙ্ক আমার অনেক কিছু হয়ে হচ্ছে, বলতে পারছি না, বাট ঠিক ঠিক, খুব ভালো। তোরা স্যাম্পলিং, আমি যেটা চেয়েছি, যেটা আগের দিনে বলেছি, এবারে ল্যাবরেটরিতে ঢুকবো আমরা। এতক্ষণ আগের দিনে কি পড়েছি, আগের দিনে কালকে আমরা যেটা পড়েছি সেটা ফিল্ডে আমরা কিভাবে স্যাম্পলিংটা করব সেটা পড়েছি। এবার স্যাম্পলিং করা আমাদের হয়ে গেছে, স্যাম্পলিং করা আমরা যে হয়ে গেছে, এবারে স্যাম্পেল গুলো কালেক্ট করে পলিথিনের, কোন স্যাম্পেলটা পলিথিনের ব্যাগে কালেক্ট করেছি, কোন স্যাম্পেল আমরা ধরে নাও, সাপোজ ধরে নাও আমরা কোন স্যাম্পেল আমরা ওয়াটার মানে গ্লাস বটলে কালেক্ট করেছি, এই সব করে আমরা কিছু কিছু প্রিজারভেটিভ ইউজ করেছি কোনো 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 স্যাম্পেলে, সেই সব আমাদের স্যাম্পেল অলরেডি রেডি আছে। এবারে স্যাম্পেল নিয়ে আমরা ল্যাবরেটরিতে ঢুকবো। ইভেন আপনি কোন সিস্টেমে সয়েল কালেক্ট করবেন সেই সিস্টেমটাও আপনি বুঝিয়েছিলেন। খুব ভালো, এই এই জিনিসগুলো খুব জরুরি, দরকার। আই এম ভেরি হ্যাপি যে তোমরা কালকের ক্লাসটা যারা যারা অ্যাটেন্ড করেছো খুব অ্যাটেন্টিভলি শুনেছো। আই এম ভেরি ভেরি মাচ হ্যাপি ফর দ্যাট। আমাদের আবার ফ্রাইডে বৃহস্পতিবার আমরা যাচ্ছি। বৃহস্পতিবার তোমাদের সকলের সাথে আমার দেখা হবে, আর সামনাসামনি আমরা হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট গুলো করবো। চলো আজকের দিনে ক্লাসটা আমরা তাহলে শুরু করি। ক্লাস ঠিক নয়, এটা আমরা ইন্টারাকশন করছি, তোমাদের কিছু জানা আমাদের ইন্টারাকশন করছি। ক্লাস বলবো না, ক্লাস বললে অনেক ডিসিপ্লিন, অনেক প্রোটোকল হয়ে যায়, মেনটেন করতে হয়। তো এইটা একটা ইন্টারাকশন তোমাদের সাথে, আমার একটা ইন্টারাকশন, যাতে তোমরা কিছু উপকৃত হও এই জিনিসটা জেনে। চলো আমি স্ক্রিন শেয়ার করছি তোমাদের সামনে। আচ্ছা, লাস্ট দিনে আমি কি করেছি, কিট যেটা ছিল সেইটাকে আমি দেখাইনি। আমরা কিট নিয়ে অ্যাডভান্স স্টাডি করেছিলাম, মানে আমরা করব স্যাম্পলিং বা অ্যানালিসিস করব, সেই কিট সম্বন্ধে আমরা আজকে জানবো। আমাদের স্যাম্পলিং হয়ে গেছে, আমরা কিট, সয়েল টেস্টিং কিট। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনটা? হ্যাঁ ম্যাম। ভেরি গুড। কালকে আমি কিন্তু স্কোর শিট পেয়ে গেছি। কালকের স্কোর শিটে সবাই খুব ভালো মার্কস তুলেছো। আমি একজনকে পেয়েছি, সে 10/10 পেয়েছে। হ্যাঁ, আজকে চাই আমি আরো অনেক বেশি তোমাদের মধ্যে থেকে স্টুডেন্ট 10/10 পাক, 10-10 পাক। একজন আমি পেয়েছি 10-10 পেয়েছে কালকে। বা কে পেয়েছে 10-10? হ্যাঁ, 10-10 কে পেয়েছে সে একটু হাত তোলো বা স্ক্রিনটা একটু আচ্ছা, তোমাদের কাছে স্কোর চলে গেছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এই 10-10 পেয়েছে সে, ডেফিনেটলি সে নিজে তো জানে 10-10 পেয়েছে। সে আজকে ক্লাসে থাকলে ভিডিওটা অন করবে। কে পেয়েছো? আমি স্কোর শিট খুলে দিতে পারি, যাই হোক এখন মনে পড়ছে না। আমি স্কোর শিট খুলে নামটা ডিক্লেয়ার করে দেব। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম যে কালকে যে কোশ্চেনটা ছিল, যে আমার যে জায়গায় ভুল হয়েছিল সেটা হচ্ছে যে ওই আপনার স্যাম্পলিং সাপোর্ট জিওস্ট্যাটিস্টিক্স না কি একটা ছিল না, ইন্টারপোলেশন এন্ড ডিজিটাল সয়েল ম্যাপিং। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। তো ম্যাম ওই জায়গাটায় অ্যান্সারটা আপনার গ্রিড হতো না? ঠিক আছে, ডিসকাস করব আমরা কারণ ডিসকাস ম্যাপিং করব এ যেদিনে। কারণ ম্যাপিং এর ক্ষেত্রে আপনি অলরেডি কালকে বলেছিলেন যে এটা গ্রিড হয়, and that is why I made a mistake. ঠিক আছে, দেখা যাক তুমি কত পেয়েছো। 9 পেয়েছো নাকি? 9 ম্যাম, 9. আচ্ছা, একজন কেউ পেয়েছে আমার 10-10, যাই হোক। ঠিক আছে, আমরা এটা নিয়ে ডিসকাস করব আরো যেদিনে যাব সেদিনে ইন ফ্রন্ট টু ফ্রন্ট 1-to-1 ডিসকাস করে নেব। চলো আজকে ক্লাসটা আমরা শুরু করছি along with this soil testing kit. চলো,
সয়েল টেস্টিং কিট, আমরা এটা দেখতে পাচ্ছি। কিট দিয়ে আমরা কেন টেস্ট করা প্রেফার করছি? আমরা চাইছি আজকালকার দিনে আমরা যেটা অথেন্টিক ওয়েতে আমরা টেস্টিং করতাম, ল্যাবরেটরিতে এসে ইনস্ট্রুমেন্ট নিয়ে টাইট্রেশন মেথড করে টেস্টিং করতাম, তার একটা খুব মিনস ফার্স্ট অ্যান্ড অ্যাডভান্সড ভার্সন বেরিয়ে গেছে এখন, অ্যাডভান্স ভার্সন বেরিয়েছে, যেটা হচ্ছে কিট ইউজ করে আমরা দেন অ্যান্ড দেয়ার অন স্পট আমরা টেস্ট করতে পারি। চলো দেখি কিটে কি পাওয়া যায়। এটা একটা ইলাবোরেট কিট, এর মধ্যে কিন্তু সবকিছু সয়েল টেস্টিং এর সরঞ্জাম এর মধ্যে ঢুকে আছে এই কিটটার মধ্যে, এই ব্যাগটার মধ্যে। এই ব্যাগটার মধ্যে আমরা এই যে কিটটা আছে, আমরা কি কি টেস্ট করতে পারি? আমরা যে কোনো মার্কেটে এই ধরনের অনেক প্রচুর ধরনের কিট অ্যাভেলেবেল থাকে। কোনো কিটে শুধুমাত্র মনে করো পিএইচ মাপা যায়, বা এই এই প্রথম 3টে মাপা যায় বা প্রথম 4টে মাপা যায়। কোনো কিটে প্রথম পাঁচটা যেটা সয়েল পিএইচ থেকে কন্ডাক্টিভিটি এই প্রথম 5টা মাপা যায়। আবার কোনো কিট এমন আছে যেখানে এই পটাশিয়াম, মাইক্রোনিউট্রিয়েন্টস এইগুলো সব মাপা যায়। তো ডিফারেন্ট লেভেলের ডিফারেন্ট স্ট্যান্ডার্ডের কিট মার্কেটে অ্যাভেলেবেল আছে, আমরা সেইগুলোকে ইউজ করতে পারি কোনো সয়েল স্যাম্পলিং এর টেস্টের জন্য। তো এই যে কিটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিট কিরকম হয় সেটা আমরা দেখাচ্ছি। কিটটা সয়েলে পিএইচ মাপতে পারবো, অর্গানিক কার্বন মাপতে পারবো, নাইট্রোজেন, ফসফরাস, কন্ডাক্টিভিটি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার এন্ড মাইক্রোনিউট্রিয়েন্টস, এইগুলো আমরা মাপতে পারবো এই কিটের সাহায্যে। কিটটা কি? এই কিটটা হচ্ছে কম্প্যাক্ট, একটা ছোট্ট জায়গার মধ্যে এমন সব সেন্সর বেসড ইনস্ট্রুমেন্ট থাকবে, কেমিক্যালস থাকবে। একটা কেমিক্যাল মেশালেই কিন্তু আমি একটা আইডিয়া পাবো এর মধ্যে কতটা ফসফরাস আছে, এই সয়েলে কতটা তোমার অ্যাসিডিটি না অ্যালকালাইনিটি কোনটা বেশি আছে। তাহলে এই কিটটা হচ্ছে একদম কম্প্যাক্ট, ছোট্ট, টাইটলি সবকিছু একটা ছোট্ট জায়গায় আমরা পেয়ে যাই। পোর্টেবল মানে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে পারি ইজিলি। অনেক বড় বড় ইনস্ট্রুমেন্ট আমরা ইজিলি ক্যারি করতে পারি না। পোর্টেবল, সিম্পল অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, যে কেউ ইউজ করতে পারে। এই কিটে যে পুরো ইনস্ট্রাকশন দেওয়া থাকে, 1 নম্বর সলিউশনের সাথে 2 নম্বর সলিউশন মেশাও, দেখবে রেড কালার আসবে। রেড কালার এলে আমরা বলতে পারবো এই সয়েলটা অ্যাসিডিক সয়েল, এই ধরনের একদম। আর অ্যাকিউরেসি, ভালো কোম্পানির কিট থাকলে এদের অ্যাকিউরেসি অনেক ভালোই হয়, বেশ ভালো অ্যাকিউরেট হয়, অ্যাজ ওয়েল এজ ইকোনমিক্যাল মানে বড় ইনস্ট্রুমেন্ট, একটা ইনস্ট্রুমেন্ট কিনতে গেলেই আমাদের অনেক বেশি কস্টিং পড়ে, যেগুলো ল্যাবরেটরিতে রাখা হয়। এইগুলো ইকোনমিক্যাল, খুব কম দামে আমরা কিটগুলোকে পেয়ে যাই। তো these 4 are the major advantage of using the kit: compact and portable, simple and user friendly, accurate result দেয়, আর ইকোনমিক্যাল, খুব বেশি কস্টিং হয় না, খুব বেশি দাম হয় না এই কিটগুলোর কম্পেয়ার টু দ্য আদার তোমার বড় বড় ইনস্ট্রুমেন্ট যেগুলো আমাদের ল্যাবে রাখা হয়। এই কিটের মধ্যে একটা বুকলেট থাকে, এগুলো সব আমরা কিভাবে মাপবো, সেগুলো কি মাপছি পেজ ওয়াইজ দেয়া আছে কন্টেন্টের মধ্যে। আমি আর ইন্ট্রোডাকশনটা বলছি না, ইন্ট্রোডাকশনটা আমরা অলরেডি কালকে বলে দিয়েছি। হাউ টু স্যাম্পল, কিভাবে আমরা স্যাম্পলিং করব সেটা আমরা আগের দিনই বলেছি কালকে। সয়েল স্যাম্পলিং, কত ধরনের স্যাম্পলিং হয়, এইটা কেন আমরা কেন ইউজ করব, এই কিটটা কেন ইউজ করব আমরা অলরেডি বলে দিয়েছি। এটা অন স্পট আইডিয়া, এটা অন স্পট আমাকে একটা আইডিয়া দিচ্ছে যে সয়েলের কোয়ালিটিটা কিরকম, অন স্পট একটা আইডিয়া দিচ্ছে। এইটা খুব তাড়াতাড়ি টেস্ট দেয়, ইট ইজ এ ভেরি কুইক টেস্ট ডান সায়েন্টিফিক্যালি, সায়েন্টিফিক ওয়েতে আমরা খুব তাড়াতাড়ি এই পরীক্ষাগুলো করতে পারি। এটা কি করে 3 নম্বর, এটা কি করে, ইট সেভস টাইম। আমাদের এখানে কিন্তু টাইম সেভ করে। এটা খুব কুইক টেস্ট, তাড়াতাড়ি টেস্ট হয়, সেভস টাইম, সময় টাইম সেভ করে। পোর্টেবল, যেখানে খুশি আমরা নিয়ে যেতে পারি, এটা অ্যাভয়েড করতে পারি ট্রান্সপোর্ট কস্ট বা দূর থেকে স্যাম্পল নিয়ে আসা, এটা আমাকে অ্যাভয়েড করতে পারি।
It is very, very easy to use. সঙ্গে সঙ্গে রেজাল্ট পাই আমরা, উই আর গোয়িং টু গেট ইনস্ট্যান্ট রেজাল্টস, সঙ্গে সঙ্গে রেজাল্ট পাই। আর রেজাল্ট পাওয়ার পরে আমরা একটা রেজাল্ট টেস্ট করে আমরা চাষিদের বলতে পারবো যে অ্যাপ্লাই ফার্টিলাইজার অ্যাকর্ডিংলি, কি ধরনের ফার্টিলাইজার, কি ধরনের আমরা ফার্টিলাইজার এই জমিতে ইউজ করব। হ্যাঁ, তাই জন্য এগুলো দিস কিট ইজ ভেরি ইউজফুল অ্যান্ড বেনিফিশিয়াল ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের দিনে এই কিট ইউজ করাই প্রেফার করে বেশিরভাগ এজেন্সি যারা আছে, টেস্টিং এজেন্সি যারা আছে, ল্যাবরেটরি যারা এজেন্টস আছে, তারা এই কিট ইউজ করাটা প্রেফার করে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, আচ্ছা আমরা জানি তো কিভাবে ফিল্টার পেপার ফোল্ড করতে হয়, এটা একটা কমন ল্যাবরেটরি রুলস। ল্যাবরেটরিতে এলে আমাদের এই ধরনের এই ফিল্টার পেপার ফোল্ডিংটা জানতে হয়। ফিল্টার পেপার ফোল্ডিং জানি আমরা, দিস ইজ দ্য ওয়ে। এটা ফিল্টার পেপারটাকে হাফ করতে হয়, তারপরে এটা আমাদের জানা আছে। তারপরে আরেকটা ফোল্ড করতে হয়, ট্রায়াঙ্গেল মতো হয়ে যায়, তিন কোণা মতো হয়ে যায়। তিন কোণা হয়তো একটা দিকে তিনটে নিয়ে আর একটা দিকে একটা নিয়ে আমরা ফ্ল্যাপ নিয়ে এইভাবে আমরা ফিল্টার পেপার প্লেস করি, কারণ আমি আসবো যখন টেস্টিং এ ফিল্টার পেপার আমাদের ইউজ করতে হবে। আমরা এটা সবাই জানি, ফিল্টার পেপার ইউজ করি। কোনো বটলে যদি মনে করো এই ধরনের সিম্বল দেয়া থাকে, ওই কিটের মধ্যে অনেক ছোট ছোট বটল থাকে, ছোট ছোট বটলের নাম দেয়া থাকে, ওই বটলের মধ্যে যদি এই ধরনের সিম্বল দেয়া থাকে, তাহলে আমাদের এই বটলে ওই বটলগুলো বা ওই রিএজেন্ট গুলো খুব কেয়ারফুলি ইউজ করতে হবে। পয়জনাস কি কি আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে? কিটের মধ্যে যে লিকুইড গুলো থাকবে, যে স্যাম্পল গুলো থাকবে, যেগুলো আমাদের প্রোভাইড করা হবে, নেভার বি ইনজেস্টেড, কখনো খাবে না সেগুলো, যেন মানে ভুলেও আর কি ইনটেক না করা হয়, খাওয়া না হয়। রিচ বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। অ্যান্ড অলওয়েজ কিপ দ্য কিট ইন এ কুল অ্যান্ড ড্রাই প্লেস, ঠান্ডা জায়গায় রাখতে হবে। অ্যান্ড যেখানে স্যাঁতস্যাঁতে বা ময়েশ্চার নেই, ড্রাই অ্যান্ড কুল জায়গাতে এই কিটগুলোকে রাখতে হবে। এই সাবধানতাগুলো আমাদের অবলম্বন করতে হবে। কিছু কিছু কিট আছে, কিছু কিছু কোম্পানিতে কিট বের করে, যদি মনে করো বটলের কেমিক্যালটা শেষ হয়ে যায়, তাহলে আবার ওইটাকে আমরা রিফিল করা যেতে পারে। কিন্তু ম্যাক্সিমাম কিটে কি হয়, যেগুলো কিট আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে, যেগুলো আমরা কিনি, সেই কিটগুলো কিন্তু একবার যদি বটলের যে কেমিক্যালটা শেষ হয়ে যায়, আর ওটাকে রিফিল করা যায় না। বাট কিছু কিছু কোম্পানিতে যদি বটলটাকে আবার নিয়ে যাওয়া হয় বা লেখা হয় যে বটলটা শেষ হয়ে গেছে, ওরা তাহলে কিন্তু বটলটা আবার নতুন রিএজেন্ট দিয়ে রিফিল করে দেয়। সো দিস আর দ্য কিট সম্বন্ধে আমার আইডিয়া হয়ে গেল একটা। হোয়াট ইজ স্যাম্পল আমরা আগে থেকেই পড়ে নিয়েছি। স্যাম্পল প্রসিডিওর, আমরা কিভাবে স্যাম্পলিং করব সেটা আমরা জানি। এটা একটুখানি আমি ড্রয়িংটাতে চলে আসছি, এইটা দেখলেই বুঝতে পারবো। তাহলে মনে করো এই একটা ফিল্ড, এই আমাদের একটা ফিল্ড আছে, ঠিক আছে। এই ফিল্ডে আমরা জিগজ্যাগ ওয়েতে কয়েকটা পয়েন্ট নিলাম, পয়েন্টটা কিন্তু জিগজ্যাগ ওয়েতে, এইখানে একটা পয়েন্ট নিয়ে এরকম ভাবে জিগজ্যাগ ওয়েতে একটা পয়েন্ট নিলাম, জিগজ্যাগ ওয়েতে একটা দাগ কাটলাম। পুরো ফিল্ডটাতে আমরা জিগজ্যাগ ওয়েতে দাগ কাটলাম। জিগজ্যাগ ওয়েতে দাগ কেটে আমরা এই জায়গাগুলো থেকে পয়েন্ট করলাম। এইখানে একটা পয়েন্ট করলাম, এইখানে একটা পয়েন্ট করলাম, এইখানে একটা পয়েন্ট করলাম, এই সব দেখতে পাচ্ছি। এই পয়েন্টগুলোতে এক একটা মার্ক করলাম, একটা দাগ দিলাম। নিয়ে এই জায়গাগুলো থেকে আমরা কিন্তু সব মাটি তুলবো, এই জায়গাগুলোতে আমরা নমুনা তুলবো, এই জায়গাগুলোতে আমরা স্যাম্পল তুলবো, ঠিক আছে। এই সবকটা পয়েন্ট, আমি সবকটা পয়েন্টার সার্কেল করলাম না, জিগজ্যাগ ওয়েতে পুরো মাঠটাকে আমি জিগজ্যাগ ওয়েতে একটা দাগ কেটে প্রতিটা পয়েন্ট থেকে, মানে মনে করো খানিকটা রেগুলার ইন্টারভ্যাল, কিছুটা দূরে দূরে এমনি পয়েন্ট থেকে মাটি তুললাম। যে মাটিটা কিভাবে তুলবো, মাটিটা এরকম ভি শেপড এইভাবে কাটতে হবে, ওই কোদাল দিয়ে বা খুরপি দিয়ে এরকম ভাবে কেটে এরকম ভাবে কাটতে হবে। মাটিটা কোদাল দিয়ে এরকম ভাবে ভি করে কাটতে হবে। আমরা গাছ লাগানোর সময় যেরকম মাটি কাটি, ভি করে কাটতে হবে। মিনিমাম কতটা, এটা যদি মনে করো সারফেস হয়, সারফেসটা যদি এটা হলো মাটির উপরটা হয়, তাহলে কতটা ডিগ করতে হবে আমাকে, 15 সেন্টিমিটার মতো ডিগ করতে হবে। 15 সেন্টিমিটার মতো
মাটি খুঁড়তে হবে, 15 সেন্টিমিটার মতো মাটি খুঁড়ে একটা ছোট্ট তার মধ্যে থেকে একটু পোর্শন মাটি আমাকে তুলে রাখতে হবে। তাহলে ভি শেপ করে কেটে কতটা ডিপ, আমার যেটা ইম্পর্টেন্ট জানার সেটা হচ্ছে কতটা নিচু থেকে মাটিটা নেব, কতটা সয়েলের কতটা তলা থেকে মাটিটা নেব, 15 সেন্টিমিটার তলা থেকে মাটিটা নেব। এবার সয়েল স্যাম্পল মনে করে এই জায়গা থেকে স্যাম্পল নিয়েছি, নিয়ে আমরা এটাকে বলে কোয়ার্টারিং। এইভাবে আমরা মেশাবো কি, এইটার সাথে এটা মেশাবো, আবার মনে করো এইটার সাথে এটা মেশাবো, ঠিক আছে? এইভাবে আমরা মিশিয়ে আমরা মানে একটা হোমোজিনিয়াস মানে মিক্সড করলাম পুরো। তার মানে এমন একটা স্যাম্পল আমার হাতে এলো, এই সবগুলো পদ্ধতিগুলো করে আমার কাছে এমন এক কিছুটা মাটি এলো যেটা কিনা গোটা, যার মধ্যে কিনা পুরো ফিল্ডটার মাটি তার মধ্যে থাকবে। আমি এইভাবে যদি কম্পোনেন্ট করি, তার মানে মনে করে যে অ্যাকচুয়ালি যে আমি মনে করো হাতে যে মাটিটা পেলাম, সেই মাটিটার মধ্যে এই জায়গার মাটিও থাকবে, এই পয়েন্টের মাটিও থাকবে, আমি মিক্সিং করে নিয়েছি, এই পয়েন্টের মাটিও থাকবে। তাহলে আলটিমেটলি আমি যে মাটিটা পাচ্ছি সেই মাটিটা কি হচ্ছে, আমি সব কটা পয়েন্ট থেকে মাটি মিক্সিং পাচ্ছি। তাহলে এই স্যাম্পলটা নিয়ে আমি আবার দিস ইজ নাও রেডি, এই স্যাম্পলটা নিয়ে আমি এবারে কাজ করব। এই স্যাম্পল এইখানে আমি এবারে সব এক্সপেরিমেন্ট গুলো এই সয়েলটা থেকে আমি কন্ডাক্ট করব। তাহলে এই সয়েলটা এমন একটা সয়েল পেলাম, এইটার মধ্যে প্রতিটা পয়েন্টের মাটি মিশে আছে, ঠিক আছে? তাহলে আমাকে বলো কতটা মাটি স্যাম্পল কালেক্ট করতে গেলে, সয়েল স্যাম্পল কালেক্ট করতে গেলে কতটা পরিমাণ আমাকে ডিগ করতে হবে, কতটা পরিমাণ মাটি খুঁড়তে হবে? 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার, ইয়েস 15 সেন্টিমিটার, মিনিমাম 15 সেন্টিমিটার মাটি খুঁড়ে তার তলা থেকে এইখান থেকে আমাকে মাটি নিতে হবে, এই পোর্শনটা থেকে, ঠিক আছে? তাহলে আমার স্যাম্পল কিন্তু হাতে চলে এসছে, আমি সুন্দরভাবে মিক্সিং করে একদম স্যাম্পল হাতে চলে এসছে। নাও এরপরে আমরা শুরু করব টেস্টিং। স্যাম্পল আমি পেয়ে গেছি, আমি পুরো মাটি আমার হাতে আছে, একটা কন্টেনারে রেখেছি, ল্যাবে চলে এসেছি, ল্যাবে চলে এসে একটা কন্টেনারে রেখেছি, কন্টেনারে রেখে আমি কিটটা বের করেছি। এবারে কিটের মধ্যে অনেক ছোট 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 বটল রয়েছে, কিটের মধ্যে 1 2 3 4 করে করে অনেক বটল রয়েছে। আমি কি করছি, এবারে ঠিক করলাম সয়েল পিএইচ মাপবো, সয়েল পিএইচ মাপবো। সয়েল পিএইচটা কি? পিএইচ সম্বন্ধে কারোর কোনো আইডিয়া আছে? পিএইচ হ্যাঁ ম্যাম, একটু বলো দেখি শুনি। পিএইচ একটা স্কেল যার মাধ্যমে আমরা বলতে পারবো যে উপাদানটা অ্যাসিডিক নাকি বেসিক, মানে ক্ষারীয় নাকি আম্লিক। ভেরি গুড, ভেরি গুড। পিএইচটা মেপে বুঝতে আর পারবো। পিএইচ এর স্কেলটার রেঞ্জটা কত? পিএইচ যে কোনো একটা স্কেল, মনে করো আমরা যে স্কেলে জামা কাপড় কাটি মাপি তাহলে মিটার স্কেল বলি, যে স্কেলে মনে করো আমরা টেম্পারেচার মাপি সেই স্কেলটাকে আমরা কি বলি, থার্মোমিটার বলি। তাহলে পিএইচও একটা হচ্ছে স্কেল, স্কেলে তার মানে কি হবে, একটা লোয়ার নিচের দিকে একটা পয়েন্ট থাকবে, ওপর দিকে একটা পয়েন্ট থাকবে, কতটা মানে পিএইচ স্কেল কি 1 থেকে 100 অবধি? না ম্যাম, 0 থেকে 14। 0 থেকে 14, ভেরি গুড, ভেরি গুড। এই তো 0 to 14, তাহলে মাঝখানটা মিডল পয়েন্টটা তাহলে কি হলো বল? 7। 7টা তাহলে মিডল পয়েন্ট হচ্ছে, তাই তো? মিডল পয়েন্ট হচ্ছে 7, ক্লিয়ার? নিচটাকে কি বলবো আমরা? অ্যাসিডিক। অ্যাসিড। যদি পিএইচ 3 হয় তাহলে অ্যাসিডিক, আর এইখানটাকে কি বলবো আমরা? বেসিক বা অ্যালকালাইন, বেসিক বা অ্যালকালাইন, ক্লিয়ার? এটাকে বলবো বেসিক বা অ্যালকালাইন। ওকে, গুড। তো আমরা এটা জানি। সো তার জন্য অনেক কিছু প্রবলেম হয়। যদি মনে করো কোনো একটা ফিল্ডের তোমার অ্যাসিডিক হয়, মাটিটা অ্যাসিডিক হয়, তাহলে গাছ ভালো ফসল হবে না। কোনো একটা ফিল্ডে যদি মনে করো বেসিক হয়, ভালো ফসল হবে না। সো দ্য পিএইচ রেঞ্জ অফ 6 to 7 is generally most favorable for plant growth. বোঝা গেল? তাহলে কত পিএইচ থাকলে আমরা প্ল্যান্টের গ্রোথে ফেভারেবল হবে? পিএইচ কত পিএইচ থাকলে
6 to ফসল ভালো 7 হবে 6 to 7 এর মধ্যে যদি পিএইচ থাকে, মানে এইখানে মনে করো 6 আছে, তাহলে 6 to 7 এর মধ্যে যদি পিএইচ থাকে তাহলে কিন্তু ফসল খুব ভালো হবে। এটা যদি 6 হয় তাহলে 6 to 7, বিকজ এইখানে কেন কেন বিকজ মোস্ট প্ল্যান্ট নিউট্রিয়েন্টস আর রেডিলি অ্যাভেলেবল ইন দিস রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে সব যে প্ল্যান্টের যে নিউট্রিয়েন্টস গুলো আছে তারা কিন্তু এই রেঞ্জের মধ্যে থাকে। মনে করো আমার ম্যাগনেসিয়াম দরকার, ম্যাগনেসিয়াম কিন্তু পিএইচ 5 to 7 রেঞ্জের মধ্যে ডিজলভ হয়ে থাকে জলের মধ্যে, জলের সাথে সেগুলো থাকে। এবারে মাটির মধ্যে সে সুন্দরভাবে থাকতে পারে কোন রেঞ্জে, 6 to 7। এবারে যদি খুব বেশি অ্যাসিডিক হয়ে যায়, 3 অ্যাসিডিক হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা কোনো মাইক্রো নিউট্রিয়েন্টস বলো বা নিউট্রিয়েন্টস বলো পাবো না। তাহলে এই 5 to 6 to 7 এ কেন কোশ্চেন আসতে পারে এরকম ভাবে, মানে যখন তোমরা ইন্টারভিউতে যাবে যে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রেঞ্জ ফর দ্য plant growth, pH range. What is the most appropriate pH range for the plant growth? Bolo? Most appropriate pH range for the plant growth 6 to 7. কেন? Why? কেন এই রেঞ্জে যত নিউট্রিয়েন্ট সব কিন্তু অ্যাভেলেবেল হয়ে যায়, সয়েলের মধ্যে অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে? আবার কিছু কিছু প্ল্যান্ট আছে, সাম প্ল্যান্টস হ্যাভ রিকোয়ার্ড পিএইচটা আরো কিছু বেশি কিছু কম পিএইচ দরকার হয়, কিন্তু সেগুলো খুব স্পেসিফিক প্ল্যান্ট। চলো মেইনলি সব প্ল্যান্টই 6 to 7 পিএইচ রেঞ্জের মধ্যে আমরা সব প্ল্যান্ট গ্রোথটা খুব ভালো হয়। নাও কাম টু দ্য প্রসিডিউর। এই প্রসিডিউরটা কিন্তু একদম কিটের প্রসিডিউর বলছি, এটা এই প্রসিডিউর হচ্ছে কিটের প্রসিডিউর। চলো কিটের প্রসিডিউর আমরা কি করলাম প্রথমে বলো। প্রথমে আমরা 5 ml ডিস্টিল ওয়াটার নিলাম, এই দেখো এখানে চলে এসো, ঠিক আছে? এইটা মনে করো একটা টেস্ট টিউব, দিস ইজ আ টেস্ট টিউব। এই টেস্ট টিউবে আমরা কি নিয়েছি, 5 ml ডিস্টিল ওয়াটার নিয়েছি। এখানে ডিস্টিল ওয়াটার 1 2 3 4 5 ml, 1 2 3 4 কত 5 ml, 1 2 3 4 5, এখানে 6 7, এতটা ডিস্টিল ওয়াটার নিয়ে নিয়েছি, এতটা আমি জল নিয়ে নিয়েছি, ডিস্টিল ওয়াটার নিয়েছি। তারপরে কি করেছি, 2 গ্রাম, দেখো 2 গ্রাম সয়েল, এরকম এর মধ্যে আমি কি ঢেলেছি, 2 গ্রাম সয়েল ঢাললাম। এই 2 গ্রাম আমি সয়েল ঢাললাম, ঠিক আছে? 2 গ্রাম এর মধ্যে সয়েল ঢেলে দিলাম। তারপরে ওই কিটের মধ্যে না অনেক ছোট ছোট বটল আছে, তার মধ্যে একটা বটল হচ্ছে তোমার লেখা আছে, তার বটলটার গায়ে লেখা আছে pH1, মানে পিএইচ মাপতে গেলে 1 নম্বর সলিউশন, 1 নম্বর বটল পিএইচ মাপছি, তার 1 নম্বর বটল ফার্স্ট এটা ইউজ করতে হবে। দেখবে এখন অনেক অনেক সময় অনেক বিউটি প্রোডাক্টস আছে, আমরা বাজারে দেখতে পাই বিউটি প্রোডাক্টস, ওই ফেশিয়াল কিট পাওয়া যায়, মানে পর পর কোন কোন স্টেপে কোন কোন ক্রিমটা ইউজ করতে হবে সেটা 1 2 3 4 করে লেখা থাকে। এটা কেউ জানো, কেউ দেখেছো, কারা কারা জানো এই ব্যাপারটা? দেখেছি ম্যাম, একটা ফেসিয়াল কিটে লেখা আছে স্টেপ 1 স্টেপ 2 করে, স্টেপ 1 স্টেপ 2 করে লেখা থাকে। ঠিক সেরকম ভাবে আমরা এখন বাজারে মার্কেটে অনেক ফেসিয়াল করতে গেলে সেই বিউটি পার্লার যাও, 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগাও, প্রচুর টাকা খরচ হয়, সময় খরচ হয়। এখন মানুষরা কি করছে, ওই বাজারে অ্যাভেলেবেল কিট কিনে নিচ্ছে, ওই কিটের মধ্যে একটা প্যাকেটের মধ্যে 1 2 3 4 করে করে লেখা আছে। তার মানে 1 নম্বর স্টেপে কি করতে হবে, এই ক্রিমটা লাগাও, 2 মিনিট রাখো, তারপরে জল দিয়ে ধুয়ে দাও, তারপরে 2 নম্বর ক্রিমটা লাগাও, এরকম ভাবে কিট দেওয়া থাকে। ঠিক এক্স্যাক্টলি ওরকম ভাবে আমরা এখানে কি মাপছি, পিএইচ এর একটা রকম প্যাকেট রয়েছে, পিএইচ এর একটা রকম প্যাকেট রয়েছে, ওইখানে আমরা ওই বটলগুলোতে প্যাকেটগুলোতে মধ্যে লেখা রয়েছে, এখানে বটল আছে, বটলগুলোর মধ্যে লেখা আছে pH1 pH2, এরকম ভাবে বটলগুলোর মধ্যে লেখা রয়েছে। এবার এখানে দেখো আমরা কি করছি, 2 স্পুনও দেয়া থাকবে, স্পুনে 2 স্পুনে 2 টেবিল স্পুন আমরা কি করছি, pH1 যে রিয়েজেন্টটা আছে ওটাকে আমরা ঢালছি। তার মধ্যে এখানে চলে এসেছে কি, জলের মধ্যে আমরা সয়েল স্যাম্পল 2 গ্রাম সয়েল ঢেলেছি, 2 গ্রাম সয়েল ঢালার পরে আমরা কি করছি, এখানে 1 নম্বর বটল থেকে pH1 2 টেবিল স্পুন 2 স্পুন স্টিলের স্পুনে ঢেলে দিয়েছি। নিয়ে তারপরে আমরা কি করছি, ওটাকে অনেকক্ষণ ধরে শেক করে কতক্ষণ রাখছি দেখো, 2 টেবিল স্পুন অ্যাড করে, স্মল অ্যামাউন্ট, ছোট্ট স্পুনটাও দেয়া থাকে কিটের মধ্যে। তার উপরে আমরা বটল নাম্বার 1 খুলে
ওর লিডটা খুলে ঢাকনাটা খুলে আমরা ওখানে টু স্টিল স্পুনে দিয়ে দিলাম। তারপরে উই আর গোয়িং টু মিক্স ইট থরলি, খুব ভালো করে ওটাকে মেশাতে হবে, ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে 5 মিনিট ধরে মেশাও, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে টেস্ট টিউবটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে 5 মিনিট ধরে মেশাও, অ্যালাউ দ্য টেস্ট টিউব। তারপরে খানিকক্ষণ ওটাকে মানে সেটেল হতে দাও, না নাড়িয়ে এক জায়গায় এক জায়গায় রেখে দাও উইদাউট ডিস্টার্বিং ইট। ডিস্টার্ব যদি না করি তাহলে আস্তে আস্তে কি করবে, মাটিটা নিচের দিকে সেটেল হয়ে যাবে, মাটিটা নিচের দিকে থিতিয়ে যাবে, জমে যাবে, মাটি ওই টেস্ট টিউবের তলায় জমে যাবে। যেই জমে যাবে তারপরে আমরা আবার অ্যাড করব কি, ওখানে 5 মিনিট ধরে ভালো করে ঝাঁকিয়ে ওটাকে মোটামুটি আরো 5 মিনিট তুমি ইয়েতে রেখে দাও, স্ট্যান্ডিং এ রাখো যাতে ওটা একদম ডিস্টার্ব না করে। তারপরে আমরা কি করব, বটল 2 আছে, পিএইচ লেখা মানে পিএইচ টেস্টিং হচ্ছে, পিএইচ টেস্টিং এর বটল 2টা নিলাম, বটল 2টা নিয়ে আমি ওর মধ্যে 2 ড্রপস ওটা অ্যাড করলাম। যেই অ্যাড করলাম আস্তে আস্তে দেখতে পারবো কি, এইখানে দেখো এইখানে যে নিচে যেরকম মনে করো তোমার সয়েলটা সেটেল হয়ে গেছে, আমরা তো 10 মিনিট ধরে রেখে দিয়েছি এটা না নাড়িয়ে। তারপরে আমি 2 ড্রপ যে পিএইচ 2টা নিয়েছি, দেখো পিএইচ 2 রিয়েজেন্ট বটল নিয়ে আমি আবার 2 ড্রপ নিয়েছি, তাহলেই দেখতে পারবো কি ওপরে এখানে কালার চলে এসছে, এখানে একটা কালার পাবো। এখানে একটা কালার পেয়ে গেলাম। এই কালারটা যদি দেখে যাই, এই যে এই এরকম একটা কালার, মনে করো আমার ওই কালারটা একটু এই কালার এরকম ধরনের এসছে, তখন আমি এটাকে ম্যাচ করাবো, ওই টেস্ট টিউবটা এই স্ট্রিপটার পাশে নিয়ে আসবো, টেস্ট টিউবটা স্ট্রিপটার পাশে নিয়ে এসে মনে করো আমার টেস্ট টিউবটা সাপোজ মনে করো এই যে টেস্ট টিউবটা, এই টেস্ট টিউবটার কালার হয়েছে আমার, আমি তোমাকে বলছি এই টেস্ট টিউবটার কালার হয়েছে মনে করো এই কালারটা, এই টেস্ট টিউবটার জলটার কালার হয়ে গেছে এই কালারটা। যে এই কালারটা হয়ে গেছে তাহলে আমি টেস্ট টিউবটা এখানে কাছে নিয়ে এলাম, কাছে নিয়ে দেখলাম মোটামুটি এটার সাথে ম্যাচ খাচ্ছে, এটার সাথে ম্যাচ খাচ্ছে মোটামুটি। তাহলে এর হয়ে যাবে কত, এম বলতে পারি এই যে সয়েল যেটা নেওয়া হয়েছিল, এই যে সয়েল নেওয়া হলো, সয়েল স্যাম্পেলে 2 গ্রাম সয়েল নেওয়া হয়েছিল, এই সয়েলটার পিএইচ কত, পিএইচ হচ্ছে 8। পিএইচ 8 মানে কি, এটা অ্যালকালাইন না অ্যাসিডিক না নিউট্রাল? অ্যালকালাইন ম্যাম। অ্যালকালাইন, তার মানে দেখো আমরা বুঝে গেলাম যে সয়েলটা অ্যালকালাইন ইন নেচার। তাহলে এর যদি অ্যালকালাইন হয় তাহলে এটাকে আমাকে 6 to 7 এর মধ্যে নিয়ে আসতে হবে। আমি জানি আইডিয়াল প্ল্যান্ট গ্রোথ হচ্ছে তোমার ইদার 6 নয়তো 7 এর মধ্যে থাকবে, তাহলে আমাকে এই পিএইচটা কমাতে হবে, পিএইচটা কমিয়ে 6 আর 7 এর মধ্যে সয়েলের পিএইচটা আনতে হবে। তখন আমি ফার্মারকে বা যে চাষি আছে তাকে আমি বলবো যে কিছু এমন কোনো গাছ বা এমন কোনো তোমার কেমিক্যাল ওর মধ্যে ছড়িয়ে দাও যাতে ওই পিএইচটা 6 টু, মানে কি আমাকে ছড়াতে হবে কিছু অ্যাসিড কিছু ছড়াতে হবে, তাহলে মনে করো ওই পিএইচটা সেই 6 to 7 এর মধ্যে আমরা নিয়ে আসতে পারবো। আদারওয়াইজ আমি বলবো যে এর মধ্যে এই 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 ফিল্ডটাতে আপনারা চাষিদেরকে বলবো আপনারা ফল চাষ করবেন না, আপনারা চাষ করুন, ভেজিটেবলস চাষ করুন, আপনারা সবজি চাষ করুন। সবজি চাষ করতে গেলে একটু অ্যালকালাইন পিএইচ লাগে, ফল চাষের জন্য একটু অ্যাসিডিক পিএইচ লাগে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কিন্তু যেহেতু আমাদের এই নলেজটা আছে, আমাদের এই স্কিলটা আছে, আমরা চাষিদেরকে আমরা জানাতে পারি যে কিভাবে আরো ভালো ফসল আপনারা উৎপাদন করতে পারবেন। বোঝা গেল কিভাবে আমরা কিট ইউজ করে পিএইচ মাপছি। মেনলি এখানে তোমার কিটে কিন্তু কালারের সাথে কম্পেয়ার করে কিন্তু কিট আমরা ব্যবহার করব। নাও এরপরে সেকেন্ড যে টেস্টটা করব, ওই কিট বা ওই ব্যাগটার মধ্যে আমি দেখতে পাচ্ছি ওই ব্যাগটার মধ্যে আরেকটা ছোট ব্যাগ রয়েছে, তার উপরে লেখা আছে অর্গানিক কার্বন। একটা বড় ব্যাগের মধ্যে, ব্যাগটা হচ্ছে কিটের মধ্যে একটা ছোট ব্যাগ রয়েছে, আর একটা ছোট ব্যাগ পেলাম তার মধ্যে লেখা রয়েছে অর্গানিক কার্বন। ওই ব্যাগটাকে বের করে দেখলাম ওর মধ্যে ছোট ছোট অনেকগুলো বটল রয়েছে, তাহলে সেই বটলগুলো অর্গানিক কার্বন আমরা মাপবার জন্য ইউজ করব, ঠিক আছে? অর্গানিক কার্বন মানে কি,
ফার্স্ট অফ অল আমাকে বলো তো সয়েল অর্গানিক কার্বন, অর্গানিক মানে কি? যে কেউ বলো অর্গানিক মানে কি? অর্গানিকের বাংলা বা অর্গানিক মানে কি বলো তো? জৈব, মানে জৈব উপাদানে যে কার্বনের পরিমাণ সেটাকে অর্গানিক কার্বন বলবো। হ্যাঁ, জৈব হচ্ছে কি জীবন থেকে এসছে, জৈব জীব থেকে এসছে। এবার অর্গানিক কথাটাও কিন্তু ইংরেজির অর্গানিজম থেকে এসছে, মানে যা প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল প্রোডাক্ট, যাদের মধ্যে লাইফ আছে সেই ধরনের বা জীবন আছে সেই ধরনের বস্তুর মধ্যে যে পরিমাণে কার্বন রয়েছে সেটাকে বলা হয় জৈব কার্বন বা অর্গানিক কার্বন। আমরা হচ্ছে আমাদের বডির মধ্যে যত কার্বন, উই আর মেড আপ অফ অর্গানিক কার্বন, আমরা কিন্তু পুরো কার্বন দিয়ে তৈরি। কার্বনের সাথে হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। মানুষ পুরো, আমরা কিন্তু পুরো, আমরা যদি দেখি আমাদের একটা মানে স্কিনটা জুম করে যদি দেখতে চাই, দেখবো আমরা অলরেডি আমরা কার্বন দিয়ে তৈরি। প্রতিটা সেল, প্রতিটা কোষ সব কিন্তু অ্যাকচুয়াল কি দিয়ে তৈরি? কার্বন। তো আমাদের বডির মধ্যে যে কার্বনটা রয়েছে সেটা কিন্তু অর্গানিক কার্বন। আবার মনে করো কাঠের টেবিল চেয়ারটা তো কোত্থেকে এসছে বলো? কাঠের টেবিল চেয়ার মধ্যে যে কার্বনটা আছে সেটা কি অর্গানিক কার্বন? একই না? হ্যাঁ ম্যাম, কেননা ওটা গাছ থেকে এসছে, মানে উদ্ভিদরা তো জীবজ প্রাণী। হ্যাঁ, ওর মধ্যে উদ্ভিদরাও জীবন। আর যদি প্লাস্টিকের কোন চেয়ারের মধ্যে কার্বন আছে, সেই কার্বনটা কি অর্গানিক কার্বন? প্লাস্টিকের চেয়ার ইনঅর্গানিক। নো, ওর মধ্যে অর্গানিক কার্বন নেই, বিকজ ওটা কিন্তু মানে প্ল্যান্ট প্রোডাক্ট বা অ্যানিমাল প্রোডাক্ট থেকে নয়, ওটা সিনথেটিক্যালি ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। প্লাস্টিকটা আমরা সিনথেটিক্যালি ল্যাবরেটরিতে তৈরি করি, তাই জন্য ওটা কিন্তু ইনঅর্গানিক কার্বন হয়ে যায়, ওটা কিন্তু অর্গানিক কার্বন নয়। তাহলে আমরা সয়েলের মধ্যে, মাটির মধ্যে যে কার্বনটা থাকে সেটা মেনলি অর্গানিক কার্বন, মেনলি ওটা ইনঅর্গানিক। মাটি কেউ তৈরি করেনি, মাটিটা নিজে থেকেই তৈরি হয়েছে। এই উদ্ভিদের অংশ, তারপরে পোকামাকড় মরে পড়ে যাচ্ছে, তাদের বডি থেকে সব ছোট ছোট টুকরোগুলো মাটির মধ্যে মিশে যাচ্ছে, এইখান থেকে কিন্তু অ্যাকচুয়াল তোমার মাটি তৈরি হয়। তো এই মাটির মধ্যে যে কার্বনটা রয়েছে তাদের কিন্তু ম্যাক্সিমাম কার্বনটা হচ্ছে অর্গানিক কার্বন। ক্লিয়ার? চলো আমরা সেই মাটির মধ্যে অর্গানিক কার্বনটা মাপি। তাহলে অর্গানিক কার্বন কিছুই না, ইট ইজ দ্য অ্যামাউন্ট যে কার্বনটা আমাদের মাটির মধ্যে স্টোর করা রয়েছে, যে কার্বনটা আমাদের মাটির মধ্যে স্টোর করা আছে, যেটা কিনা প্ল্যান্ট বা অ্যানিমাল থেকে এসেছে, সেটাকেই বলা হয় অর্গানিক কার্বন। সয়েল অর্গানিক কার্বন কেন ইম্পর্টেন্ট? কেন এ হচ্ছে সয়েল ফার্টিলিটিটা বলে দেয়, সয়েলটা ফার্টাইল কি না ফার্টাইল। যেরকম পিএইচ মাপলে আমরা কি বলতে পারি? পিএইচ মাপলে আমরা বলতে পারি সয়েলটা অ্যাসিডিক না অ্যালকালাইন। ঠিক সেরকম অর্গানিক কার্বন মাপলে আমরা কি বলতে পারি? অর্গানিক কার্বন মাপলে আমরা বলতে পারি সয়েলটা উর্বর না অনুর্বর। তার উর্বরতাটা ডিপেন্ড করছে। পিএইচ মাপে কি আমরা বলতে পারবো সয়েলটা উর্বর কিনা? না। পিএইচ মাপলে আমরা কি বলতে পারবো? অ্যাসিডিক কিনা না অ্যালকালাইন কিনা। ঠিক সেরকম অর্গানিক কার্বন মেপে আমরা বলতে পারবো যে এটা সয়েলটা উর্বর জমি না উর্বর নয়। ঠিক যেরকম কেউ যদি বলে যে মনে করো, ঠিক আছে পরে বলছি, চলো এটা একটু রিলেভেন্ট এক্সাম্পল হয়ে যাবে। তাহলে প্রতিটা মাপবার জন্য, প্রতিটা সয়েল কোয়ালিটির জন্য ডিফারেন্ট টেস্ট আছে। চলো কি করতে হবে এখানেও আমরা কি করব? এই দেখো, এটা এই ধরনের কন্টেনারটাকে বলা হয় বিকার। এইখানে একটা বিকার নিলাম, ফার্স্ট স্টেপে একটা বিকার নিয়েছি। বিকারে কতটা জল নিয়েছি? 10 ml। কি লেখা আছে বলো তো দেখি, তোমরা বলো কি দেখতে পাচ্ছ? 10 ml distilled water। 10 ml distilled water নিয়ে তারপরে কি অ্যাড করছি আমরা? 2 গ্রাম সয়েল। 2 গ্রাম সয়েল। দেখো 2 গ্রাম যে স্যাম্পল সয়েলটা আমরা তৈরি করেছি সবকিছু মিশিয়ে, সেই সয়েলটা অ্যাড করলাম। তারপরে কি করছি? মিক্সিং করছি। বলো মিক্স ফর 5 minutes।
মিক্স ফর 5 মিনিট, গ্লাস রড এটা দিয়ে গ্লাস রড দিয়ে মিক্স ফর 5 মিনিট, ঠিক আছে? তারপরে ওখান থেকে মানে এই জলটার মধ্যে এই সয়েলের কোয়ালিটিটা চলে এলো। সয়েলটা আমি মেবি জলটার মধ্যে কাদা গোলা জল আর কি, মাটি গোলা জল, সেইখান থেকে আমি একটা ড্রপারে করে যে ওপরে যে জলটা রয়েছে, কারণ খানিকক্ষণ পরে যদি আমি সেটেল করি তখন দেখা যাবে এইখানে মাটিটা পড়ে রয়েছে, নিচে মাটিটা পড়ে থাকবে আর ওপরে একটু জল জল থাকবে। ওই ওপরের জলটাকে নিয়ে, এখানে জলটা রইলো, এই ওপরের জলটাকে নিয়ে আমি আরেকটা টেস্ট টিউবে আমি ওকে ট্রান্সফার করলাম, ঠিক আছে? এই দেখো ওখানে কতটা নিয়েছি, 0.5 ml আমরা টেস্ট টিউবে ট্রান্সফার করেছি। ওকে, চলো, তার মানে দেখো এখানে 2 গ্রাম জল নেওয়া হলো। পাঁচ মিনিট ধরে আমরা খুব ভালো করে থরলি ওটাকে শেক করেছি। নিয়ে খানিকটা কেন ওইটাকে নাড়াচ্ছি, ওইখান থেকে আমি 0.5 ml সলিউশন, 0.5 ml ওই সয়েলের ওপরে যে জলটা রয়েছে সেটাকে আমি আর একটা ড্রপারে করে অন্য আর একটা টেস্ট টিউবে নিয়ে নিলাম। বাকি যেটা তোমার বিকারে রয়েছে সেটাকে রেখে দিলাম। বাকি যে সয়েল সলিউশনটা রয়েছে সেটাকে আমি রেখে দিলাম। কেন রাখলাম? ওইটাকে আমরা পরে নাইট্রেট আর অ্যামোনিয়া টেস্টের জন্য ব্যবহার করব। ওই যেটা তৈরি করা হলো 10 ml জল, 10 ml এর জলের থেকে আমি 0.5 ml নিয়ে এখন অর্গানিক কার্বনের টেস্টিংটা করছি। 0.5 ml নিয়ে নেওয়ার পরে একটা টেস্ট টিউবে ঢালার পরে 1 ml, ওই দেখো এবার ওই যে অর্গানিক কার্বনের বটলগুলোর উপরে কি নাম দেয়া আছে? OC1। ও মানে অর্গানিক, সি মানে কার্বন, অর্গানিক কার্বনের না, পিএইচ এখানে কিন্তু PH1 PH2 লেখা নেই, এখানে OC1 মানে অর্গানিক কার্বন মাপবার জন্য এই 1 নম্বর বটলটা আমরা ইউজ করছি। আর মিক্স জেন্টলি, ওখানে 1 ml রিয়েজেন্ট দিয়ে তোমার ভালো করে শেক করে নিতে হবে। তারপরে আবার কি করতে হবে, 2 ml ওই বটলটার মধ্যে 2 ml OC2 যে রিয়েজেন্ট বটল আছে, আরেকটা বটল আছে যার উপরে নাম লেখা আছে OC2। ওখান থেকে OC2 কত ml নেব, 2 ml নিয়ে ভালো করে শেক করতে হবে। তারপরে টেস্ট টিউবটা কতক্ষণ ধরে রাখতে হবে, আলাদাভাবে রেখে দাও 1 ঘন্টার মতো, হাফ অ্যান আওয়ারের মতো, 1 ঘন্টার মতো রেখে দাও। 1 ঘন্টার মতো রেখে দিলে দেখা যাবে যে ওখানে একটা আবার কালার তৈরি হয়েছে। ঠিক যেরকম মনে করো এখানে কি হয়েছে, আমি 0.5 ml নিয়েছি, 0.5 ml নেওয়ার পরে 0.5 ml নেওয়ার পরে আমরা OC1 কত ml নিয়েছি, 1 ml OC1 অ্যাড করেছি, আবার 2 ml OC2 অ্যাড করেছি, মানে দুটো বটল থেকে দুটো অ্যামাউন্টে এখানে অ্যাড করেছি। খানিকক্ষণ পর আমি যদি আধা ঘন্টা রেখে দেওয়া হয়, আধা ঘন্টা রেখে দেওয়ার পরে এখানে একটা কালার ডেভেলপ করেছি, এখানে একটা আমি কালার পাবো। কি কালার পাবো? এবারে যদি ওই টেস্ট টিউবটা মনে করো, টেস্ট টিউবের কালার, এখানে যে টেস্ট টিউবটা ছিল আধ ঘন্টা রাখার পরে এই টেস্ট টিউবের কালার হয়েছে এই কালার। আধ ঘন্টা রাখার পরে দেখো টেস্ট টিউবের কালার হচ্ছে এটা। হতেই পারে যদি এই কালার হয় তাহলে আমি কি বলবো, কম্পেয়ার করবো, এই চার্টটা দেয়া থাকবে, আমার কালার চার্ট দেয়া থাকবে কিটের সাথে, এই কালার, তার মানে আমি বলতে পারবো এটা ম্যাচ করছে এর সাথে, মোটামুটি এর সাথে ম্যাচ করছে, তাহলে আমি বলতে পারবো এর অর্গানিক কার্বন কত আছে। অর্গানিক কার্বন রয়েছে 0.5 to 0.75%। অর্গানিক কার্বন রয়েছে 0.5 to 0.75%। অর্গানিক কার্বন যদি তোমার 0.75 এর বেশি থাকে তার মানে ও খুব ফার্টাইল, আর কম থাকলে কম ফার্টাইল। তাহলে এখানে বলো মডারেটলি ফার্টাইল সয়েল, যে সয়েল, তাহলে যদি তুমি মনে করো কোনো গ্রামে গিয়ে এটা টেস্ট করছো আর জমি থেকে সয়েল নিয়ে এসে তুমি এই কালার পেলে, তাহলে তুমি চাষি ভাইকে কি বলবে? চাষি ভাইকে বলতে পারবে যে আপনার জমির যে সয়েল কোয়ালিটি তার কি সেটা কিন্তু খুব ভালো উর্বর নয়, আপনার সয়েল কোয়ালিটি উর্বরের জন্য আরো ফার্টিলাইজার ইউজ করতে হবে, কেননা আপনার সয়েল কোয়ালিটি অর্গানিক কার্বন হচ্ছে 0.575 এর নিচে, 0.05% থেকে 0.5% থেকে 0.75%।
আর এই কালারেরই যদি তুমি মনে করো এই একই কালার দিয়ে আমরা বলতে পারি, শুধুমাত্র এটা নয়, অ্যাভেলেবেল নাইট্রোজেন আর নাইট্রোজেন কত থাকতে পারে, এই কালার একই সেম কালার, 280 টু 560 কেজি পার হেক্টর নাইট্রোজেন আছে। নাইট্রোজেনও খুব দরকার আমাদের ফর দ্য গ্রোথ অফ দ্য প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল বডি, বিকজ নাইট্রোজেন আমাদের প্রোটিন করতে সাহায্য করে। যে কোনো লিভিং সাবস্টেন্সে বা লিভিং সাবস্টেন্সের জন্য প্রোটিন খুব দরকার। সো প্ল্যান্ট প্রোটিন যেটা হয়, প্ল্যান্ট প্রোটিন, সোয়াবিনের মধ্যে থেকে আমরা প্ল্যান্ট প্রোটিন পাই। তো এ কিন্তু নাইট্রোজেনের অ্যাভেলেবেল নাইট্রোজেন হয়ে যাবে 280 টু 560 কেজি পার হেক্টর। বোঝা গেল? তাহলে আমরা অর্গানিক কার্বন বুঝে গেলাম কিভাবে টেস্ট করব। আর এই যে কি সলিউশন গুলো তোমরা দিচ্ছি, সলিউশন গুলো, রিয়েজেন্ট গুলো কিন্তু অলরেডি তৈরি করা থাকে, এটা তোমাদেরকে তৈরি করতে হবে না। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। ভেরি গুড। চলো এরপরে আবার ব্যাগটা খুলে কি দেখছি, ওই কিট যেটা বড় বড় ব্যাগটা দিয়েছিল আমাদেরকে, দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম এজেন্সি থেকে, ওখানে দেখছি আরেক 3 নম্বর একটা ছোট ব্যাগ রয়েছে। 3 নম্বর ব্যাগটা খুলে দেখছি কি যে ওটার উপরে নাইট্রোজেন লেখা রয়েছে। ওর মধ্যেও কিন্তু দুটো বটল রয়েছে, বটলের উপর লেখা রয়েছে NN1 বটল আর NN2 বটল। এই অর্গানিক কার্বনের, টোটাল অর্গানিক কার্বনের মধ্যেই নাইট্রোজেনটা ঢুকে থাকে, ঠিক আছে? চলো, তো মোর দ্যান 90% অফ সয়েল নাইট্রোজেন, নাইট্রোজেনের মধ্যে যে সয়েলের মধ্যে যে নাইট্রোজেনটা আছে সেটা কিন্তু ওই অর্গানিক কার্বনের মধ্যেই কম্বাইন্ড হয়ে থাকে। হ্যাঁ, সো আর সেটাকে আমরা পরে তোমার প্ল্যান্ট বডিতে আসার পরে সেটা কার্বন থেকে ছেড়ে যায়, তখনই একটা নাইট্রোজেন কতটা আছে তার একটা আইডিয়া পেয়ে যাচ্ছি। নাও আমরা আলাদাভাবে নাইট্রোজেনটাকে আমরা মাপবার চেষ্টা করি। চলো এখানেও তাই। কি করব আমরা, নাইট্রোজেনটা NN-টা হচ্ছে নাইট্রোজেনটা মাপবো কিভাবে? 10 ml রিএজেন্ট নিলাম ফ্রম বটল 1 একটা বিকারের মধ্যে, তারপরে 2 গ্রাম অফ তোমার সয়েল ঢাললাম, 5 মিনিট ধরে থরলি মিক্সিং করলাম। এই স্টেপগুলো পুরোপুরি একই। অ্যান্ড ফিল্টার সলিউশন উইথ ফিল্টার পেপার আসছি, দেখিয়ে দিচ্ছি। 1 ড্রপ ফিল্টার সলিউশন, 4 ড্রপ আমরা এটাকে দেব। যদি কালার চলে আসে তাহলে এই কালার হবে তোমার নাইট্রোজেন আছে। ক্লিয়ার? চলো, নাইট্রোজেন কিন্তু দু ধরনের হচ্ছে। একটা নাইট্রোজেনকে আমরা বলছি কি, সয়েলে নাইট্রোজেন দু রকম ভাবে থাকে। একটা হচ্ছে নাইট্রেট নাইট্রোজেন, আর একটা হচ্ছে তোমার অ্যামোনিয়াকাল নাইট্রোজেন। সয়েলে দু ধরনের নাইট্রোজেন থাকে, একটা নাইট্রেট নাইট্রোজেন, একটা অ্যামোনিয়াকাল নাইট্রোজেন। ঠিক সেরকম ভাবে ওদেরকে প্রসিডিংস লেখা আছে। চলো এখানে দেখে নিই আমরা নাইট্রেট নাইট্রোজেনে কি করলাম। 10 ml এই NN1টা কত নিয়েছি, NN1টা 10 ml নিয়েছি একটা বিকারে। তারপরে আমি 2 গ্রাম সয়েল নিয়েছি, 2 গ্রাম সয়েল দিয়ে দিয়েছি, নিয়ে খুব ভালো করে মিক্স করেছি ফর দ্য 5 মিনিটস। 5 মিনিট ধরে খুব থরলি মিক্সিং করলাম। 5 মিনিট ধরে থরলি মিক্সিং করার পরে এখানে আমি কি ফিল্টার পেপার দিয়ে এই যে মিক্সিং যেটা করলাম, এটা মিক্সিং করার পরে এখান থেকে আমি কি করছি, ফিল্টার পেপার দিয়ে আমি এখানে ফিল্টার করে নিচ্ছি। এই ফিল্টার পেপারে কিভাবে আমরা ফিল্টার করি, ফানেল দিয়ে আমরা জেনে গেছি। এরপরে এই যে নেওয়া হলো, এইটার পরে ফিল্টার পেপারের এই যে তোমার সয়েল সলিউশনটা চলে এলো, তারপরে আমরা এক ড্রপ NN2 যেটা আছে, এটা NN2টা এখানে নিলাম। NN2টা সরি এইখান থেকে এক ড্রপ এখানে নিলাম। এই যে ফিল্টার করার পরে যে সলিউশনটা পেলাম ওখান থেকে এক ড্রপ নিয়ে NN2টা 4 ড্রপ নিয়েছি, নিয়ে খানিকক্ষণ রাখার পরে কালার রাইজ করেছি।
যদি দেখো কালারটা চার্ট ডি এর সাথে কিন্তু ম্যাচ খাওয়াতে হবে। ডি এর কালারটা, এই কালারটা হচ্ছে তোমার নাইট্রেট নাইট্রোজেনের কালার, এই কালারটা হচ্ছে নাইট্রেট নাইট্রোজেনের কালার। যদি মনে করো যা যা কালার আসবে এই কালারগুলোর সাথে ম্যাচ করিয়ে দেখবো, যদি মনে করো এরকম ডার্ক কালার আসছে তাহলে বুঝবো কি যে এটা নাইট্রেট নাইট্রোজেনটা 15 to 20 কেজি পার একর রয়েছে। ইন দ্য সেম ওয়ে যদি অ্যামোনিয়াকাল নাইট্রেট মাপতে হয়, অ্যামোনিয়াকাল নাইট্রেট মাপতে হলে আমি যে ফিল্টার করেছি, এইখানে যে ফিল্টার করেছি এইখান থেকে 1 ড্রপ ওখানে নিয়েছিলাম, এইখান থেকে 4 ড্রপ আমি আবার কি করলাম, ওই ফিল্টার থেকে 4 ড্রপ আমি আর একটা এই ফিল্টার থেকে 4 ড্রপ আমি এখানে নিয়ে নিলাম। আর NH অ্যামোনিয়াকাল নাইট্রোজেনটার নাম লেখা হচ্ছে NH, নট NN। NH1টা 2 ড্রপ দিলাম, NH1টা 2 ড্রপ দিলাম। 2 ড্রপ দেওয়ার পর 1 মিনিট রাখলেই কিন্তু কালার অ্যারাইজ করবে। এখানে একটা কালার অ্যারাইজ করলো, এইটা আমরা চার্ট ই যে চার্টটা আছে সেই চার্টের সাথে আমরা ম্যাচ খাওয়াবো। চলো দেখি চার্ট ই এর কালার কি আছে। দিস ইজ দ্য চার্ট ই কালার, দিস কালার ইজ ফর অ্যামোনিয়াকাল নাইট্রোজেন। এই ধরনের যদি কালার আসে তাহলে মনে করো সাপোজ এই কালারটা এসছে বা এই কালারটা এসছে, এই কালার এলে আমরা কি বলতে পারবো, অ্যামোনিয়াকাল নাইট্রোজেন 20 to 40 কেজি পার হেক্টর রয়েছে, 20 to 40 কেজি পার হেক্টর রয়েছে। বোঝা গেছে? এত অবধি বোঝা গেছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে কি কি আমরা দেখলাম বলো তো একটুখানি, আমরা অনেকগুলো শুনে নিলাম। কি কি আমরা পড়লাম, আমরা প্রথম থেকে স্টার্ট করি। কে বলবে প্রথমে কি দেখলাম, কি মেজার করলাম? প্রথমে ম্যাম পিএইচ মেজার করা শিখলাম। ভেরি গুড। সেকেন্ডলি সেকেন্ড অর্গানিক কার্বন। অর্গানিক কার্বন মেজার করা শিখলাম, ঠিক আছে, ভেরি গুড। থার্ডলি নাইট্রোজেন। নাইট্রোজেন। কত ধরনের নাইট্রোজেন আছে? 2 ধরনের। কি কি বলে ফেলো? অ্যামোনিয়াল নাইট্রোজেন আর অ্যামোনিয়াকাল আর নাইট্রোজেন। নাইট্রেট নাইট্রোজেন। ভেরি গুড। একটা নাইট্রেট নাইট্রোজেন, একটা অ্যামোনিয়াকাল নাইট্রোজেন। দু ধরনের চার্ট আছে। চার্ট ডি এন্ড ই দেখে আমরা কালার দেখে বুঝে নিতে পারবো যে এর মধ্যে কতটা অ্যামোনিয়াকাল নাইট্রোজেন আছে, কতটা নাইট্রেট নাইট্রোজেন আছে। এই দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে আমার কাছে আমি কি পেয়ে যাব, টোটাল নাইট্রোজেন। এই দুটোকে অ্যাড করলে আমরা পেয়ে যাব টোটাল নাইট্রোজেন। ক্লিয়ার? টোটাল নাইট্রোজেন অ্যাভেলেবেল যদি দুটোকে আমরা অ্যাড করি। তাহলে এটা মনে কর, যদি এটা তাহলে এখন সাপোজ মনে কর এটা 15 to 20 কেজি পার হেক্টর আছে আর অ্যামোনিয়াকাল নাইট্রেটটা 20 to 40 কেজি পার হেক্টর আছে, তাহলে টোটাল নাইট্রোজেন কত হবে বল? টোটাল নাইট্রোজেন কত হবে? আমরা কালার দেখে বললাম এটা 15 থেকে 20 তে আছে, 20 থেকে 40 তে আছে, তাহলে টোটাল নাইট্রোজেনের রেঞ্জটা কত হবে? 35 to 60. তাহলে এটা হলো 35 থেকে 35 to 60। 35 to 60। ভেরি গুড। টোটাল নাইট্রোজেনটা থাকবে 35 to 60 রেঞ্জে থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার আপ Yes, টু ma'am. দিস? ওকে, ফাইন। Now, we're going to discuss phosphorus. ফসফরাসটা কি, কোন ফর্মে থাকে? যারা কেমিস্ট্রি স্টুডেন্ট আছো তারা খুব ভালো বুঝতে পারবে। ফসফরাসটা H2PO4 মাইনাস হিসেবে থাকে or and HPO4 2 মাইনাস হিসেবে থাকে। অর্থোফসফেটস হিসেবে থাকে। ফসফরাসটা পি হিসেবে থাকে না, ফসফরাসটা H2PO4 মাইনাস হিসেবে থাকে সয়েলের মধ্যে, মাটির মধ্যে, আর ফসফরাসটা এর মধ্যে মানে একসাথে বাইন্ড হয়ে থাকে, আলাদা আলাদা পি 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 হিসেবে থাকে না।
আর এই কেন কেন থাকে, মানে এই ফসফরাসটাই কিন্তু প্ল্যান্ট তার শেকড় থেকে গোড়া থেকে নিতে পারে, সয়েল থেকে টানতে পারে। যদি শুধু পি থাকতো, যদি শুধু পি হিসেবে থাকতো, তাহলে কিন্তু গাছ বা উদ্ভিদ তার মাটি থেকে এই ফসফরাসটাকে নিতে পারতো না। কি হিসেবে নিতে পারে? এই হিসেবে যদি থাকে, অর্থোফসফেটস হিসেবে যদি থাকে, তাহলে নিতে পারে। দেখা যায় কি, যদি পিএইচ লেস দ্যান 7 হয়, লেস দ্যান 7 মানে তোমার অ্যাসিডিক রিজিয়নে থাকে, তাহলে ওই সয়েলের মধ্যে ফসফরাস বেশি আছে আমি বলতে পারি। যদি কোনো সয়েলের পিএইচ যদি কোনো সয়েলের পিএইচ যদি মনে করো 6 হয়, তাহলে আমি কি বলতে পারবো? বলতে পারবো যে ওই সয়েলে ফসফরাসের অ্যামাউন্ট বেশি আছে, ফসফরাসের পরিমাণ বেশি আছে। ঠিক আছে, তার মানে ফসফরাস থাকা একটা ইন্ডিকেট করে পিএইচ যদি কম, অ্যাসিডিক রিজিয়নে থাকে। চলো, তাহলে মেন যে কিট বক্সটা ছিল, সেই বক্সের মধ্যে ছোট ছোট খাপ, ছোট ছোট অনেকগুলো বক্স ছিল। সেই বক্সগুলোর মধ্যে একটা বক্সে লেখা আছে ফসফরাস। সেই বক্সটা আমি যেই ওপেন করেছি, যেই খুলেছি, সেখানে দেখছি P1 বটল একটা পেয়েছি, P2 বটল, ইয়েস, P2 বটল পেয়েছি, P3 বটল পেয়েছি, P4 বটল পেয়েছি, P5 বটল পেয়েছি। তার মানে এইটা একটা এমন একটা বক্স পেয়েছি, সেই বক্সের মধ্যে আবার ছোট ছোট 5খানা বটল আছে। যেটার উপরে লেখা P1, P2, P3, P4, P5। স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু এটা ফলো করতে থাকবো। অনেকগুলো বটল মিক্সিং, একটার পর একটা মিক্সিং, নাথিং এলস। তাহলে আমরা প্রথমে কি নিলাম? প্রথমে 10 ml রিএজেন্ট নিলাম। P1টা বটলটা খুললাম, P1 বটলটা খুলে একটা প্লাস্টিক বিকারে আমি 10 ml ওই P1 থেকে রিএজেন্ট নিয়ে নিলাম। 1 নিডল স্পুন, খুব খুব কম। নিডল স্পুন মানে একদম খুব ছুঁচের মতো, ছুঁচের অগ্রভাগ যেরকম হয়, ওইটুকু একটা পাউডার দিলাম বটল থেকে। আচ্ছা, কারুর বোধহয়, আচ্ছা আমি একটু প্ল্যাটফর্মে এসেছি, কারুর মোবাইল ফোন সুইচ অন করা আছে, মিউট করো। কারুর মোবাইল ফোনের আনমিউটেড রয়েছে, সেটা মিউট করো, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে। যার কোনো কারো মোবাইলে মিউট করো, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, ক্লাসটা নিতে অসুবিধে হবে। নাফিস আহমেদের মোবাইল আনমিউট করতে। ম্যাম, কিছু শুনতে পাচ্ছি না। আপনার মাইক মিউট আছে। ওকে, এখন শোনা যাচ্ছে? কতক্ষণ মিউট ছিল? 5 সেকেন্ডসের মতো। আচ্ছা, ওকে, ওকে, চলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, প্রথমে আমরা P1 একটা বিকার নিয়েছি। বিকার নেওয়ার পরে আমরা P1 যেটা ছিল, এই যে P1 ফসফরাস আমরা মেজার করব। P1 থেকে 10 ml P1 আমি এখানে নিলাম, P1 নিলাম 10 ml P1 নেওয়ার পরে P2 নেব। P2 নেব আমি কত? 1 নিডল স্পুন, মানে খুব ছুচাগ্র, একদম খুব অল্প অ্যামাউন্টে পাউডার ফর্মে থাকে।
P2 টা পাউডার ফর্মে থাকে। তার উপরে আমরা কি করছি, 2 গ্রাম সয়েল নিলাম, তার উপরে আমি এর মধ্যে 2 গ্রাম সয়েল নিলাম, নিয়ে ভালো করে 5 মিনিট ধরে মিক্স করলাম। 5 মিনিট ধরে মিক্স করার পরে ওটাকে আমি ফিল্টার করলাম। এই পুরো সলিউশনটাকে আমি ফিল্টার করলাম। ফিল্টার করার পরে আমি এখানে ক্লিয়ার ওয়াটারটা পেয়েছি, ক্লিয়ার জলটা পেয়েছি। সেই ক্লিয়ার জলটা আবার 2 ml এই ক্লিয়ার ওয়াটারটা আমি একটা আলাদা টেস্ট টিউবে নিলাম। সেখানে সেইখানে আবার 6 ড্রপ কি করছে, এর মধ্যে সয়েলটা চলে এসছে, মানে এর মধ্যে সয়েলের যা কিছু এক্সট্রাক্ট আছে এই জলটাতে চলে এসছে। নিয়ে এখানে আমি 6 ড্রপস কি করেছি, P3 নিয়েছি 6 ড্রপ। আস্তে 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 মিক্সিং করাচ্ছি। 6 ড্রপস নিয়ে মিক্সিং করি, ওটার নাম দিলাম, ওই টেস্ট টিউবের নাম A দিলাম, ওই টেস্ট টিউবের উপরে আমরা A লিখে দিলাম। ঠিক আছে, এরপর আরেকটা জিনিস করতে পারেন, তাহলে P1 P2 P3 আমরা ইউজ করে ফেলেছি। তাহলে এখানে চলে এসো, আমরা P1 P2 P3 ইউজ করে ফেলেছি। নিয়ে শেক জেন্টলি আমি ওটাকে নাম দিয়ে দিয়েছি A। নিয়ে এরপরে আমি কি করছি, আলাদাভাবে আবার 2 ml রিয়েজেন্ট নিচ্ছি P4 বটল থেকে। P4 বটল থেকে 2 ml রিয়েজেন্ট নিচ্ছি একটা অন্য টেস্ট টিউবে। P5 সেখানেও আবার আমরা P5 অ্যাড করছি, পাউডার অ্যাড করছি, যতক্ষণ না অবধি পাউডারটা ডিজলভ হয়ে যায়। সেটার নাম দিচ্ছি আমরা B। তার মানে B টেস্ট টিউবে কে রয়েছে, 2 ml P4 সলিউশন রয়েছে, আর একটু অল্প সূচাগ্র সমান আর কি P5 থেকে পাউডার রয়েছে। A আর B দুটো আলাদা টেস্ট টিউব পেয়ে গেছি। A আর B আলাদা টেস্ট টিউবে আমরা এবারে কি করছি, স্টেপ 4 এই স্টেপটা আমরা করছি, যেটা স্টেপ 3 আর টু স্টেপ 4 এ এটাকে 10 ml জল দিয়ে তার মধ্যে 10 ml জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আফটার 10 মিনিটস 10 মিনিট রাখার পরে কর্ক দিয়ে রাখবো, পুরো একদম টেস্ট টিউবটাকে একদম কভার করে রাখতে হবে। 10 মিনিট পরে আস্তে আস্তে দেখবো কালার ডেভেলপ করছে। তার মানে এখানে দেখো এইটা A হয়ে গেছে। B এর মধ্যে কি নিলাম আমি, B এর মধ্যে এই যে 2 ml B সলিউশনটা রয়েছে, এখানে পিঞ্চ অফ তোমার P5 নিয়েছি, আর এখানে P4 নিয়েছি, এটা P4 এই P4 নিয়েছি 2 ml P4 নিয়েছি। নিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়ে এটার নাম দিয়ে দিয়েছি B, এই টেস্ট টিউবটার নাম দিয়েছি B। তাহলে A আর B টেস্ট টিউব, এবারে কি করলাম, A টেস্ট টিউব আর B টেস্ট টিউব এই দুটোকে মিক্স করলাম। A টেস্ট টিউবের সলিউশন B টেস্ট টিউবের সলিউশন মিক্স করে কর্ক দিয়ে ঢাকা দিয়েছি, যাতে বাইরে এরিয়াল অক্সিডেশন না হয়। 10 মিনিট রাখার পরে 10 ml ডিস্টিল ওয়াটার দিয়েছি, একটু ডিস্টিল ওয়াটার দিয়েছি। তারপরে 10 মিনিট রাখার পরে এই 10 মিনিটস, দেখো এটা 10 মিনিটস দেখাচ্ছে ঘড়িটা, 10 মিনিটস রাখার পরে আস্তে আস্তে কালার ডেভেলপ করেছে। এই কালারটা আমি তখন আবার এই কালার চার্ট দেয়া আছে, লুক অ্যাট দিস চার্ট, দিস ইজ দ্য কালার চার্ট। আমার মনে করো কালার এসছে এইটা, যদি এই কালার আসে তাহলে আমি বলবো যে দ্যাট পার্টিকুলার সয়েল কন্টেইনস 7 to 14 kg per hectare ফসফেট। তাহলে ফসফরাস কতটা রয়েছে, ফসফরাস রয়েছে 7 to 14 kg যদি এই কালার আসে, less than 7 kg per acre। যদি এই কালার আসে এই রেঞ্জ আমরা কালারটা কম্পেয়ার করে আমরা বলতে পারবো যে কতটা অ্যামাউন্টে ফসফরাস আছে ইন দ্য সয়েল। প্রচুর আছে কিন্তু, হ্যাঁ, এই সবগুলো সয়েল থেকে আসে বা ভেজিটেবলসে আসে, বা যখন এগুলো খাচ্ছি তখন এই সব পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন আমরা তো আর হাওয়া থেকে বা এয়ার থেকে নিতে পারি না, বা সয়েল আমরা খাচ্ছি না, আমরা এগুলো ফল থেকে বা সবজি থেকে বা আমাদের খাদ্যবস্তু থেকে আমাদের বডিতে আসছে। তো এইগুলো সব কিন্তু সয়েল থেকে প্ল্যান্টে যাচ্ছে, প্ল্যান্টগুলো আমরা খাচ্ছি, প্ল্যান্ট থেকে
বা উদ্ভিদ থেকে আমাদের বডিতে আসছে, যে খাবার থেকে আমরা খাচ্ছি, খাবারগুলোর থেকে এই সব এলিমেন্টস গুলো আমার বডিতে আসছে, এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ফর আওয়ার গ্রোথ। নয়তো আমাদের গ্রোথই হতো না, আমাদের বুদ্ধি হতো না। এইসব ভীষণ দরকার হয় এই নিউট্রিয়েন্টস গুলো ফর দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য হিউম্যান বিং। 5 নম্বর কে আছে? ওই প্যাকেটটা কিটের মধ্যে আরেকটা ছোট প্যাকেট আছে, সেখানে দেখা যাচ্ছে কি পটাশিয়াম লেখা। পটাশিয়াম লেখা ওই ছোট প্যাকেটটা খুলেছি, খুলে কি দেখতে পেলাম? অনেকগুলো বটল দেখতে পাচ্ছি। একটা বটলে K1 লেখা, একটা বটলে K2 লেখা, একটা বটলে K3 লেখা। ওয়াই পটাশিয়াম ইজ কে? আমরা জানি পটাশিয়ামের সিম্বল কি? পটাশিয়ামের সিম্বল হচ্ছে কে। আমরা সবাই সায়েন্সের স্টুডেন্ট, আমরা এটা ডেফিনেটলি আমরা জানি পটাশিয়ামের সিম্বল কে। So K is what? K is the essential nutrients for the plant growth. এ কি করে? কে কিন্তু acts as a catalyst, আমি বলে রাখছি, এ হচ্ছে acts as catalyst। ক্যাটালিস্ট মানে যে কোনো তোমার কাজ করতে বা রিয়াকশন হতে ও কিন্তু স্পিড বাড়িয়ে দেয়। ক্যাটালিস্ট কাকে বলে রে? কে বলতে পারবে? যারা রিয়াকশনে মানে অংশগ্রহণ করে না কিন্তু রেটটা বাড়িয়ে দেয় রিয়াকশনে। হ্যাঁ, গতিবেগ বাড়িয়ে দেয়। যারা রিয়াকশনে অংশগ্রহণ করে না বাট গতিবেগ বাড়িয়ে দেয়। কে? এই এতগুলো পড়লাম, কার্বন, ফসফরাস, নাইট্রোজেন সব পড়েছি, কিন্তু কে? পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে এমন একটা এলিমেন্ট যে কিনা এই রিয়াকশনের গতিবেগ বাড়িয়ে দেয়, ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, খুব ইম্পর্টেন্ট। চলো, in the same way কি করছি আমরা? তোমরা কালার নি 10 ml রিয়েজেন্ট নিয়ে নিয়েছি। কোথা থেকে? বটল 1 থেকে কিছুটা রিয়েজেন্ট আমি নিয়ে, বটল K1 থেকে রিয়েজেন্ট নিয়ে নিয়েছি ঠিক বিকারে। সয়েল স্যাম্পল আমরা এখানে কতটা সয়েল স্যাম্পল নিয়েছি? 3 বিগ প্লাস্টিক স্পুন। 3টে মেটাল স্পুন আমরা ইউজ করছি না, মেটাল অনেক সময় রিয়াক্ট করে ফেলে, তাই জন্য সবসময় আমরা দেখো প্লাস্টিক স্পুন নিচ্ছি। প্লাস্টিক স্পুনে 3 স্পুন আমরা 3 স্পুন আমরা নিয়েছি ওই বিকারের মধ্যে। করছি 5 মিনিট ধরে উইথ গ্লাস রড, এন্ড তারপরে ফিল্টার করে নিলাম। ঠিক আছে, তার মানে সয়েলের মধ্যে যাবতীয় ওই কে বা আরো অনেক যারা আছে তারা সব গুলে চলে এলো তোমার ওই জলটা। তারপর আমরা কি করছি? স্মল একটা টেস্ট টিউব নিয়ে 8 ড্রপস অফ রিয়েজেন্ট বটল, ওখানে K2 অ্যাড করছি, আবার ওখানে আমরা অ্যাড করছি K3 2 ml। ঠিকঠাক ভাবে আমরা প্রপারলি মিক্স করছি। এইটার পরে ওই যে ফিল্টার করা সলিউশনটা আমরা ফিল্টার করে রেখেছিলাম এই গ্লাস রড দিয়ে, ফিল্টার পেপার, এই যে এইটা ফিল্টার করে রেখেছিলাম, আমি বলছি আঁকা ডায়াগ্রাম দিয়ে, সেইটাকে আমরা আবার ড্রপারে করে অ্যাড করছি এই সলিউশনটার মধ্যে। K2 and K3 দিয়ে যে সলিউশন পেয়েছি ওখানে। খানিকক্ষণ পরে আমরা দেখবো কালার ডেভেলপ করছে, কিছু লাইন ডেভেলপ করে। ভিজিবিলিটি অফ ডার্ক লাইন শুড বি অবজার্ভড, আর তারা আমাকে রেজাল্ট দেবে। এই লাইনের মধ্যে এখানে কিন্তু কালার ডেভেলপ করছে না, এটাকে লাইন ডেভেলপ করছে। ঠিক আছে, এই লাইনগুলো যদি খুব হালকা হয়, ফেন্ট লাইন হয়, তাহলে আমরা এটাকে কম্পেয়ার করবো না, সেগুলো লাইনগুলো ধরবো না, শুধু ক্লিয়ার লাইনসগুলোই আমরা কিন্তু কনসিডার করব। যদি ক্লিয়ার লাইন করা হয় সেটাকে, যদি তৈরি হয় সেটাকে কনসিডার করব। তাহলে চলে এসো এখানে K1 যেটা পড়লাম সেটা K1 নেওয়া হয়েছে কত? 10 ml। 10 ml K1 নেওয়া হয়েছে। বিগ স্পুন, টেবিল স্পুনে 3 টেবিল স্পুন ওই সয়েল যেটা স্যাম্পল করেছি আমরা নমুনা হিসেবে, সেটাকে নেওয়া হয়েছে। ভালো করে 5 মিনিট ধরে মিক্স করা হয়েছে। তারপরে এটাকে পুরোপুরি ফিল্টার পেপারে ফিল্টার করা হয়ে রেখে দিয়েছি, এ বলে রেখে দিয়েছি, এটাকে এ বলে রেখে দিলাম।
তারপরে আমি আরেকটা টেস্ট টিউব নিয়েছি, টেস্ট টিউবে 8 ড্রপস কি নিয়েছি, K2 যে রিয়েজেন্ট বটল থেকে 8 ড্রপস নিয়েছি। 8 ড্রপস নেওয়ার পরে ওইখানে আবার K3টাকেও অ্যাড করেছি, K3 কত 2 ml অ্যাড করেছি K3 নিয়ে ওর নাম দিয়ে দিয়েছি আমি বি। না এবারে এই বি এর মধ্যে আমি কি করলাম, 2 ml এই এটা যেটা ছিল এখানে 2 ml ডাললাম, এই 2 ml এই ফিল্টার যেটা হলো সলিউশন যেটা ছিল সেটা 2 ml এখানে ঢাললাম। ভালো করে মিক্স করার পর টার্বিডিটি মানে ঘোলাটে হয়ে এলো। এ আর বি যখন মিক্স করা হলো তারপরে খানিকক্ষণ পরে দেখলো ঘোলাটে হয়ে এলো। ঘোলাটে হয়ে যাওয়ার পরে এই ধরনের আমরা একটা কম্পারেটর লাইন এরকম বা এরকম এই ধরনের আমরা একটা ভিজিবিলিটি পাবো, দেখতে পাবো। যদি দেখি যে পুরো ঘোলাটে কোনো লাইন নেই, তাহলে আমরা কি বলবো, এই ধরনের তার লাইন নেই, তাহলে আমরা কি বলবো, ওখানে একটা কম্পারেটর মানে কি বলতো, একটা এরকম ধরনের একটা তোমার ইয়ে থাকবে, ইকুইপমেন্ট থাকবে, এই ধরনের একটা ইকুইপমেন্ট থাকবে। এখানে তিনটে একটা গ্রুপ করা থাকবে এরকম। এইখানে যদি আমি এই সলিউশনটাকে ঢালি, যেরকম প্রেগা নিউজ এখন যেরকম হয় আর কি, আমাদের দেখবে খুব ইয়েতে আমাদের সবাই এটা আমাদের এখন খুব সকলেই জানে যে প্রেগা নিউজে যেরকম সলিউশন দিলেই ওটা স্ট্রিপ করে ব্যান্ডে দাগ দিয়ে দেয়, মানে অবজার্ভ করতে পারি আমরা, নিয়ে ওটাকে প্রেগনেন্সি টেস্ট বলা হয়। তো সেই ধরনের আর কি এখানে কিন্তু ওই সলিউশনটা ঢাললেই তোমার ডিফারেন্ট লাইনস চলে আসবে। যদি মনে করো ওই প্রেগা নিউজটাও দেখেছো, একদম কিন্তু সেন্সর বেস, ওটা কিন্তু কিট, ওটাকে বলা হয় কিট। ঠিক এই ধরনেরই কাজ করে, একটা সলিউশন ঢাললে ওই ডিফারেন্ট ব্যান্ড দেখা যায়। যদি মনে করো এই ধরনের ব্যান্ড দেখা যায়, আমরা কম্পেয়ার করব এই ধরনের ব্যান্ড, ইফ লাইন এবিসি আর ভিজিবল লো, যদি হালকা দেখা যায় তাহলে আমি বলবো কি ইয়েটা রয়েছে তোমার পটাশিয়াম রয়েছে কি লেস দ্যান 60 কেজি পার একর। যদি মিডিয়াম, ইফ দ্য লাইনস বি অ্যান্ড সি, এবিসি তিনটেই লো রয়েছে, যদি মনে করো বি আর সি আর ভিজিবল, যদি বি অ্যান্ড সি এই দুটো ভিজিবল থাকে, তাহলে বুঝবো যে এটা 60 to 120 কেজি পার একর পটাশিয়াম আছে। যদি অনলি সি ইজ ভিজিবল, যদি শুধুমাত্র সিটা ভিজিবল হয়, তাহলে বুঝবো হাই কে ভ্যালু রয়েছে, হাই কে ভ্যালু 120 to 180 কেজি পার একর কে ভ্যালু রয়েছে। আর যদি মনে হয় নো লাইনস ভিজিবল, কোনো লাইনই ভিজিবল নেই, তাহলে বুঝবো যে এটা ভেরি হাই কে ভ্যালু আছে, পটাশিয়াম আছে, যেটা গ্রেটার দেন 180 কেজি পার একর। এই ধরনের কিন্তু ওই কিটটার মধ্যে, মানে পটাশিয়াম কিটের মধ্যে এই ধরনের একটা ব্যান্ড থাকবে, এই ধরনের একটা ছোট্ট প্লেটের মতো থাকবে। এই প্লেটে যখনই আমরা সলিউশনটাকে দেব, এ বি মিক্স করা এই টার্বিড সলিউশনটা, এ বি মিক্স করা সলিউশনটাকে দেব, তখনই কিন্তু এই ধরনের যে কোনো একটা এই ধরনের তোমাকে চারটের মধ্যে যে কোনো একটা ভিজিবিলিটি দেবে। যদি এরকম ভিজিবল হয় এবিসি তিনটেতেই লাইন পাচ্ছি, তাহলে লো। যদি দুটোতে লাইন পাচ্ছি তাহলে মিডিয়াম, একটাতে লাইন পাচ্ছি তাহলে হাই, আর তিনটেতে কোনোটাতেই লাইন পাচ্ছি না তাহলে ভেরি হাই। বোঝা গেল? এটা ভেরি মাচ সিমিলার টু দ্যাট ওই প্রেগা নিউজের যে টেস্টিং কিট গুলো থাকে ওইটার মতো অনেকটা, মানে এক্সপেরিমেন্টটা। কে ভ্যালু তাহলে বোঝা গেল, হ্যাঁ কি না? কিভাবে আমরা করব? সবাই চুপ কেন? আমি কি আবার মিউট হয়ে গেছি নাকি? ইয়েস, ইয়েস ম্যাম। ভেরি ফাইন। চলো ইন্টারঅ্যাক্ট করো, না হলে কিন্তু মানে আমি একা বকে যাবো ব্যাপারটা। তো এই অবধি ঠিক আছে। আর ক্যাটালিস্ট হিসেবে কে কাজ করে? পটাশিয়াম, ভেরি গুড। ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। ওকে,
ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, এটা ম্যাগনেসিয়াম বলি আমরা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আমরা সয়েল টেস্টও করব, সয়েলেও টেস্ট করব, সয়েল বলছি ওয়াটারেও টেস্ট করব। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যাকচুয়ালি হার্ডনেস অফ ওয়াটার ক্রিয়েট করে, যেটা আমরা দেখাবো। আমরা কালকে আমরা ওয়াটার টেস্টিং করব, আজকে সয়েল টেস্টিং গুলো করে নিই। তাহলে ওই বড় যে সয়েল কিটটার মধ্যে আবার 6 নম্বর একটা ব্যাগ রয়েছে, 6 নম্বর একটা ব্যাগ রয়েছে, তার উপরে লেখা রয়েছে এমজি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের ব্যাগটা খুললাম, ওই প্যাকেটটা খুলে দেখছি ওখানে আবার 3টে বটল রয়েছে, MG1, MG2 আর MG3। ইন দ্য সেম ওয়ে আমরা কি করছি, একইভাবে এখানে 5 ml MG1 নিলাম। দেখো সব আঁকা আঁকা দেওয়া আছে, তোমার আঁকাটা মনে রাখলেই হবে, কিছু পড়তে হবে না। 5 ml MG1 নিলাম একটা বিকারে, তারপরে এখানে 2 গ্রাম সয়েল নিলাম, সেখানে 1-2 মিনিট ভালো করে শেক করে তারপরে সেটাকে আমরা ফিল্টার করলাম। ফিল্টার করে এখানে আমি ক্লিয়ার একটা সলিউশন পেয়ে গেছি। এরপর আরেকটা টেস্ট টিউব নিলাম, আরেকটা টেস্ট টিউব নিয়ে এইখান থেকে ক্লিয়ার সলিউশনটা আমি অ্যাড করলাম, ট্রান্সফার করলাম টু এখানে কত ml, 2 ml 2 ml ক্লিয়ার এটা জলটা এখানে যেখানে যার মধ্যে MG1 আর সয়েল আছে স্যাম্পলটা রয়েছে সেখানে এখানে ট্রান্সফার করলাম। তারপরে এলো MG2 কতটা অ্যাড করব, এখানে 1 or 2 ড্রপস MG2 অ্যাড করলাম। MG2 অ্যাড করার পরে MG3 বটলটা খুলে ওখান থেকে 1 স্পুন পাউডার ফর্মে আছে, 1 স্পুন MG3 অ্যাড করলাম। তারপরে এইটার মধ্যে MG1 তো আছে আগে সলিউশনের মধ্যে, MG2 আর MG3 অ্যাড করলাম। খানিকক্ষণ পর রাখার পরে এখানে কালার জেনারেট হলো, খানিকক্ষণ রাখার পরে এখানে আমি দেখছি কিছু একটা কালার পেয়েছি। এই কালারটাকে আমরা কালার চার্ট থেকে কম্পেয়ার করব। যদি কালারটা এই ধরনের আসে বা এই ধরনের আসে বা এই ধরনের আসে, তাহলে আমরা বলতেই পারবো। যদি খুব ডার্ক পার্পেল আসে, ডার্ক পার্পেল বলবো যে ম্যাগনেসিয়াম মোর দ্যান 300 কেজি পার একর রয়েছে, পার একর জমিতে 300 কেজি করে ম্যাগনেসিয়াম আছে। সো ইট ইজ অলসো ভেরি সিম্পল, কালার গুলো সলিউশন অ্যাড করো আর কালার পেয়ে যাবে। এটা কালার দেয়, আর তোর পটাশিয়ামটা শুধু কিন্তু স্ট্রিপ দিচ্ছে। সো এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তোমার ম্যাগনেসিয়াম কতটা আছে। ক্যালসিয়াম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এবারে কাকে মাপবো আমরা, বল। ম্যাগনেসিয়ামের পর কাকে মাপবো, ক্যালসিয়াম এর প্যাকেটে কটা প্যাকেট আছে, ক্যালসিয়ামের প্যাকেটটা খুললাম, ক্যালসিয়ামের প্যাকেট খুলে দেখলাম একটাই বটল আছে, ওটা হচ্ছে CA1 লেখা, কার্বন ছিল OC এর CA1। একইভাবে ওই মনে করো আগের যে টেস্ট টিউবটা ছিল, এই যে এইখানে যে আমি এখানে ফিল্টার যে সলিউশনটা পেয়েছিলাম, এটা তুমি জলেও গুলতে পারো। এই যে সলিউশনটা পেয়েছিলাম এই তোমার সয়েল স্যাম্পলের, এই সয়েল স্যাম্পলের সলিউশনটা নিয়ে ওর মধ্যে কিছু না, ওর মধ্যে এই সয়েল স্যাম্পলটা নিয়ে ওর মধ্যে শুধু CA1 এক ড্রপ ইউজ করো, ইন্ডিকেটরের মতো CA1 এক ড্রপ ইউজ করো। CA1 যদি এক ড্রপ ইউজ করি তাহলে দেখা যাচ্ছে কি সলিউশনস বিকামস টারবিড মানে ঘোলাটে হয়ে যাচ্ছে, মিল্কি হোয়াইট হয়ে যাচ্ছে, ঘোলাটে সাদা সাদা ঘোলাটে হয়ে যাচ্ছে। তাহলে আমি দেখতে খুব এটা ইজি একটা টেস্ট আর কি। যদি মিল্কি হোয়াইটটা খুব হাই হয়, ইমিডিয়েটলি বিকামস সঙ্গে সঙ্গে মিল্কি হোয়াইট হয়ে গেছে, যেই তুমি এক ড্রপ CA1 দিয়েছো সঙ্গে সঙ্গে মিল্কি হোয়াইট হয়ে গেছে, তাহলে আমরা বলবো যে ক্যালসিয়াম খুব বেশি আছে, গ্রেটার দ্যান 4%। যদি সঙ্গে সঙ্গে হালকা হালকা মিল্কি হয়েছে, একটা ঘোলাটে ভাব আসছে, তাহলে বুঝবো মোটামুটি ক্যালসিয়াম আছে, ওই ক্যালসিয়ামের পরিমাণ আছে সয়েলটাতে। যদি দেখে যে হোয়াইট হতে খানিকটা সময় নিচ্ছে, অনেকটা সময় নিয়ে মনে করো 10 মিনিট 15 মিনিট পর আস্তে আস্তে হোয়াইট হচ্ছে, তাহলে বুঝবো ওখানে মিডিয়াম অ্যামাউন্টে ক্যালসিয়াম আছে। আর যদি মনে কর হোয়াইট হলোই না, এই যে এর মধ্যে যদি CA1 ঢালার পরে কোনো হোয়াইটই হলো না, হোয়াইট না হলে বুঝবো ওই সয়েল স্যাম্পলটার মধ্যে ক্যালসিয়ামই নেই, বা থাকলেও খুব অল্প পরিমাণ। ইট ইজ আ ভেরি সিম্পল টেস্ট,
কোনো মিক্সিং ফিক্সিং এর ব্যাপার নেই, শুধু একটা মিক্স করলেই হয়ে যায়। আর হোয়াইট কালারের টার্বিডিটি এলেই বুঝবো যে আমরা ক্যালসিয়াম ওই সয়েল স্যাম্পলের মধ্যে প্রেজেন্ট আছে। কি কি পড়লাম ভুলে গেছিস? বল কি কি পড়লাম বল তো। সাতটা কি কি টেস্ট করলাম বল, কে বলবে? পিএইচ, অর্গানিক কার্বন, ফসফরাস, তারপর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর এই সালফার। কটা হলো এই কি জানি। সালফার আমরা পড়বো। ভেরি গুড। যারা অ্যাটেন্টিভলি শুনছো, যারা মন দিয়ে শুনছো, তাদের কাছে কোনো ব্যাপারই না এগুলো। যারা অ্যাটেন্টিভলি শুনছো তারা সবাই, আমি মনে করি সবাই তোমরা অ্যাটেন্টিভলি শুনছো। আচ্ছা, তোদের 32 খানা, কালকেও এরকমই ছিল। বাকিরা কোথায়? বাকিরা জয়েন করছে না কেন? যাই হোক, চলো সব বন্ধু বান্ধবদের বলে দাও জয়েন করবার জন্য, তারা রেজিস্টার করেছে। যাই হোক, এবারে এসো আমরা সালফার নিয়ে ভাবি, কিভাবে সালফারটা আমরা তোমার মেজার করব। সালফার কিসে দরকার? ফরমেশন অফ ক্লোরোফিল। আমার যদি সালফার কম থাকে, সেই জমিতে যে গাছ হবে তার ক্লোরোফিল কম থাকবে। ক্লোরোফিল যদি কম থাকে তাহলে সে ফটোসিনথেসিস করতে পারবে না। ফটোসিনথেসিস যদি না করতে পারে তাহলে তার গ্রোথ ভালো হবে না, তার ফল মূল একদমই ভালো হবে না, সে গাছের কোনো মানে ঠিকঠাক ভাবে পুষ্টিই পাবে না। যদি আমি ফলটা খুব ভালো হচ্ছে, তার মানে খুব ভালো ফটোসিনথেসিস করতে পারছে। ভালো ফটোসিনথেসিস করা মানে ক্লোরোফিল ভালো পরিমাণে আছে। এবার ক্লোরোফিলই কম পরিমাণে থাকে, তাহলে তো ফটোসিনথেসিস করতে পারবে না, প্ল্যান্টের গ্রোথও ঠিকঠাক ভাবে হবে না। ফল যেগুলো উৎপাদন হবে সেগুলো অনেক মানে ফুড ভ্যালু অনেক কম, ভালো করে ফলও তৈরি হবে না। তাহলে আমাদের খুব দরকার ফটোসিনথেসিসটাকে বাড়ানোর জন্য, ক্লোরোফিলটাকে বাড়ানোর জন্য আমার সালফার দরকার। সো সালফার কিভাবে আবার তাহলে সালফারটা কোত্থেকে আসবে? গাছ সালফার পাবে কি করে? গাছ সালফার পাবে মাটি থেকে। এবারে মাটিতে সালফার আছে সেটা মাপবো আমরা। মাটিতে যদি সালফার না থাকে তাহলে আমরা এমন কোনো ফার্টিলাইজার ইউজ করব যার মধ্যে সালফার আছে। বাইরে থেকে সালফারটা আমাকে অ্যাড করতে হবে মাটিতে। চলো তাহলে ওই কিটের মধ্যে আমি আর একটা বক্স পেয়েছি, বক্সটার উপরে লেখা রয়েছে 8 নম্বর লিখে রেখে সালফার লেখা আছে। ওই কিটের বক্সটা খুলে দেখা যাচ্ছে আমরা S1 বটল পেয়েছি, সালফারের জন্য S2 বটল আছে আর S3 বটল আছে। ঠিক সেরকম ভাবে আমরা 15 ml আমরা চলে আসি এইখানে। চলো S1 বটল থেকে আমরা 15 ml সলিউশন নিলাম একটা প্লাস্টিক বিকারে আমরা S1 সলিউশনটা নিয়েছি 15 ml। তারপরে আমরা থ্রি স্মল প্লাস্টিক বটল দিয়ে স্পুন দিয়ে চামচ দিয়ে আমরা কি করেছি স্যাম্পল নিয়ে নিয়েছি। অ্যান্ড 1 নিডল, একটা ছোট্ট নিডল স্পুন মানে অল্প এক চিমটে রিয়েজেন্ট S2টাকে মিশিয়েছি। তার মানে একটা বিকারের মধ্যে আমরা 3টে জিনিস মেশালাম। একটা হচ্ছে S1 15 ml, তারপরে 3 চামচ সয়েল মিশিয়েছি, তারপরে 1 চিমটে সূচাগ্র সমান 1 চিমটে আমরা S2 মিশিয়েছি। তারপর ভালো করে সেটাকে 10 to 15 মিনিট 10 থেকে 15 মিনিট ভালো করে শেক করে নিয়েছি। শেক করে নেওয়ার পরে আমরা ফিল্টার পেপার দিয়ে ফিল্টার করলাম। তো ফিল্টার পেপার দিয়ে ফিল্টার করে আমি রেখে দিলাম। তারপরে আরেকটা সলিউশন, আরেকটা বটল নিয়ে মানে একটা বিকার নিতে পারো বা টেস্ট টিউব নিতে পারো। 10 ml এই ফিল্টার যেটা হলো 10 ml ফিল্টার সলিউশন নেওয়ার পরে 2 টেবিল স্পুন রিয়েজেন্ট যেটা S3 তে দেওয়া আছে সেটা মিক্স করলাম। মিক্স করে ভালো করে ওটাকে আবার আমি মিক্স করে যতক্ষণ না পর্যন্ত পাউডারটা ডিজলভ হয়ে যাচ্ছে, গুলে যাচ্ছে, ততক্ষণ আমরা মিক্স করলাম।
এখানেও কিন্তু টার্বিডিটি অ্যাপিয়ার করবে। টার্বিডিটি মানে এখানেও কিন্তু ঘোলাটে ভাবটা আস্তে আস্তে ওই ফিল্টার সলিউশনটাতে তৈরি হবে। যদি 5 মিনিটস, আফটার 5 মিনিটস টেক্স দ্য অবজারভেশন, 5 মিনিট পরে তুমি অবজারভেশনটা দেখো, কি দেখতে পাবো? মানে আগে আমি এটা আরেকবার বলে নিই। একটা বিকার নিলাম, বিকারে কি নিয়েছি বল বল। 3 স্পুন সয়েল নিয়েছেন, 15 দেন ml S1 নিয়েছি, 3 টেবিল স্পুন সয়েল নিয়েছি, 1 পিঞ্চ S2 নিয়েছি, ভালো করে মিশিয়েছি। কত? 15 মিনিটস। দেখো এখানে দেখাচ্ছে 15 মিনিটস। 15 মিনিটস মিশিয়েছি, তারপরে এটাকে আমি ফিল্টার পেপারে ফিল্টার করেছি। ফিল্টার করার পরে এখান থেকে আমি 10 ml 10 ml এখানে ট্রান্সফার করেছি। 10 ml ট্রান্সফার করে এখানে 2 স্পুন অফ রিএজেন্ট 3 যেটা আছে সেটা 2 টেবিল স্পুন মিশিয়েছি। মিশিয়ে ভালো করে এটা যতক্ষণ না অবধি গুলেছে ততক্ষণ অবধি আমি এটাকে শেক করেছি। 5 মিনিট ধরে আমি এটাকে দাঁড় করালাম, আর ডিস্টার্ব না করে 5 মিনিট ধরে ডিস্টার্ব না করে দাঁড় করালাম। তারপরে আমি কি করছি, এবার একটা টেস্ট করব। এই টেস্টের মধ্যে দেখা যাচ্ছে কি, আমাদেরকে এরকম একটা পেপার দিয়ে দিয়েছে, পেপারের মধ্যে অনেকগুলো ডট 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 দেওয়া। এই যে এত অবধি আমার হয়ে গেছে, আমরা মিক্সিং করে নিয়েছি। 5 মিনিট পর আমরা দেখব কি ঘটনাটা ঘটছে। এরপরে আমি কি করব, এইখানে আমাকে একটা গ্লাসের বটল মতো শিশি মতো, যেরকম হোমিওপ্যাথি শিশি হয়, হোমিওপ্যাথি শিশির মতো একটা শিশি দিয়ে দিয়েছে। এইটা এই এই পেপারটার উপরে, ডটেড পেপারটার উপরে আমি হোমিওপ্যাথি শিশিটা রাখলাম। রাখার পরে এই যে সলিউশনটা 5 মিনিট পরে আমি এখানে ঢাললাম। 5 মিনিট পরে যদি ঢেলে দেখি যে নিচের স্পটগুলো দেখা যাচ্ছে না, বা ওটাকে ভিজিবিলিটিটা যদি সেরকম চেঞ্জ হয়ে, মানে যতক্ষণ অবধি আমি ওই নিচের স্পটগুলো দেখতে পাচ্ছি, কতক্ষণ অবধি নিচের স্পটগুলো দেখতে পাচ্ছি না, ততক্ষণ অবধি আমি ওটাকে ঢেলে যাব লিকুইডটাকে। তার মানে আমি প্রথমে কি লিখলাম, প্রথমে ঢাললাম 10 ml লিকুইড ঢেলেছি। 10 ml লিকুইড ঢেলে যদি দেখি যে আমি ওই স্পটগুলো দেখতে পাচ্ছি না, মানে এইখানে মনে করো আমি 10 ml ঢেলেছি, 10 ml ঢালার পরে দেখছি আমি স্পটগুলো কিচ্ছু দেখতে পাচ্ছি না। তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো সালফার আছে লেস দ্যান 10 mg পার কেজি। পার কেজিতে 10 মাইক্রোগ্রামের কম আছে তোমার সালফার। যদি মনে করো 8.5 to 10 ml, 8.5 মিলিলিটার ওই সলিউশনটা ঢালার পরে আমরা ভিজিবিলিটি চলে গেছে, ডটগুলো আর দেখতে পাচ্ছি না, তাহলে আমরা বলবো ডটগুলো যতক্ষণ অবধি দেখতে পাবো ততক্ষণ আমরা বুঝবো যে সালফেট নেই। যেই ডটগুলো দেখতে পাচ্ছি না তখনই আমরা কি বলবো যে 10 to 20 mg পার কেজি সালফেট এই সলিউশনটার বা সয়েলের মধ্যে আছে। যদি মনে করো 6.5 মিলিলিটার, 6.5 মিলিলিটার ঢালার পরেই ভিজিবিলিটি চলে গেছে, দেখতে পাচ্ছি না, তাহলে বলবো যে ডটগুলো দেখতে পাচ্ছি না আর, তাহলে বলবো সালফেট অনেক বেশি আছে। কতটা সালফার রয়েছে? গ্রেটার দ্যান 30 mg পার কেজি। পার কেজি সয়েলে, 1 কেজি সয়েলে 30 মাইক্রো মিলিগ্রাম, 30 মিলিগ্রামের বেশি সালফার আছে। তো এটা হচ্ছে স্পট আইডেন্টিফিকেশন টেস্ট। স্পটগুলো যতক্ষণ অবধি দেখতে পাচ্ছি ততক্ষণ আমরা বলবো যে সালফার নেই, যেই স্পটগুলো আমরা দেখতে পাচ্ছি না তখনই বলবো সালফার আছে। আর কতটা লিকুইড ঢালার পরে স্পটগুলো দেখতে পাচ্ছি না সেটার উপর ডিপেন্ড করে এই চার্টটাকে আমাকে ওরা দিয়ে দেবে, প্রোভাইড করে দেবে। এই চার্টটা দিয়ে দেখে আমরা বুঝতে পারবো কত কনসেন্ট্রেশনে সালফার আছে। এগুলো সব আমি তোমাদের দিয়ে দেবো, এগুলো ভালো করে। এই কিটটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট, মানে কি বলবো, অথেন্টিকেটেড কিট, কেননা এটা ISO 14000 মানে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি আর কি কিট। এটা অনেক কিট বললাম না বাজারে পাওয়া যায়, তার মধ্যে এটা তো মানে সবচেয়ে ভালো কিট না হলেও এটা বেশ ভালো কিট। আর এমন একটা কিট যার মধ্যে সব কটা প্যারামিটার আমরা মাপতে পারবো। অনেক কিট আছে যার মধ্যে তোমার শুধু
মানে আয়রন, ক্যালসিয়াম, এই মেটালগুলো মাপাই যায় না। আমরা শুধু টোটাল অর্গানিক কার্বন এইগুলো মাপা যায়, পিএইচ, কন্ডাক্টেন্স এগুলো মাপা যায়। কিন্তু এটা এমন একটা কিট যেটা ডিসকাস করছি, সেটার মধ্যে সব রকম তোমার প্যারামিটার গুলো আমরা মাপতে পারবো। নাও কাম অন। ওই ব্যাগটার মধ্যে আরেকটা ব্যাগ পাওয়া গেছে, বড় বক্সটার মধ্যে আরেকটা ছোট বক্স পাওয়া গেছে, যেটা কি লেখা রয়েছে, আয়রন। এখানে আয়রনে কি হচ্ছে, এক্সট্রাকশন অফ আয়রন অ্যান্ড ম্যাঙ্গানিজ। আয়রনের সাথে যেরকম ভাবে আলাদাভাবে সেরকম কিছু বলার নেই, চলো এটা ম্যাঙ্গানিজ যেভাবে করেছি সেভাবেই করব। ওকে, চলো আমরা একটা প্লাস্টিক টিউব নিলাম, মানে ওই তোমার টেস্ট টিউবের মতো প্লাস্টিক টিউব নিলাম। ওই আয়রন ব্যাগটার মধ্যে ইউনিভার্সাল এক্সট্রাক্ট বলে একটা এক্সট্রাক্ট রয়েছে, আর ওই এক্সট্রাক্টটার মধ্যে ওখানে একটা টেস্ট টিউবের মধ্যে এক্সট্রাক্টটা নেওয়া হলো, টেস্ট টিউবের মধ্যে এক্সট্রাক্টটা নেওয়া হলো। এই এক্সট্রাক্টটার মধ্যে আমি 1 ml বা 2 গ্রাম আর 2 গ্রাম আমরা একটা সয়েল ঢেলে দিলাম, 2 গ্রাম সয়েল ঢেলে দিলাম। ভালো করে ভিগোরাসলি 5 মিনিট ধরে তাকে খুব ঝাঁকালাম। মিক্সিং করার পরে আমরা ফিল্টার করলাম, মিক্সিং করার পরে আমরা ফিল্টার করে নিলাম। তারপরে ওইখান থেকে 10 ড্রপস ফিল্টার, 10 ওই ফিল্টার করার পরে আমরা ফিল্টারটা আমরা কত ফিল্টার নিয়েছি, আমরা 10 ml 10 ড্রপস অফ ফিল্টার নিলাম ড্রপারে করে। রিএজেন্ট এ আর রিএজেন্ট বি দুটো ভালো করে মেশালাম। 3 ড্রপস রিএজেন্ট এ মেশালাম আর 1 ড্রপ রিএজেন্ট বি মেশালাম। এগুলো সব প্রসিডিউর লেখা থাকবে। তারপরে 2 মিনিট পর কালার আসবে। রিএজেন্ট এ রিএজেন্ট বি মিশিয়ে 2 মিনিট পর কালার আসবে। যদি দেখো গ্রিনিশ ইয়েলো কালার এসছে, তাহলে বুঝবে যে এখানে আয়রন খুব কম আছে, ওই সয়েলে আয়রন খুব কম। যদি দেখো কালারটা তোমার ব্লু চলে এসছে, তাহলে বুঝবে আয়রন খুব হাই আছে। এটা তো কিটে দিয়ে রিএজেন্ট এ রিএজেন্ট বি দিয়ে আমরা করলাম, বুঝলাম। কিন্তু আমরা যেটা ওয়াটারে আমরা হার্ডনেস করব, ওয়াটারের মধ্যে আয়রন না ম্যাগনেসিয়াম আছে কিনা জানবো, আয়রন তো আমরা মাপতে পারবো না, ম্যাগনেসিয়াম আছে কিনা জানবো। তখন কিন্তু আমরা প্রপার ওয়েতে তোমার টাইট্রেশন করে বুঝবো। এইটা যেরকম কিট মানে কি, অলরেডি সলিউশন গুলো তৈরি করা থাকে, সেগুলো জাস্ট মেশালেই রং আসে। তো ঠিক এরকম ভাবে রিএজেন্ট এ তে কি মিশিয়ে রেখেছে, রিএজেন্ট বি তে কি মিশিয়ে রেখেছে আমরা কিন্তু সেটা জানি না, এটাই কোম্পানি তৈরি করে রেখেছে। রিএজেন্ট এ রিএজেন্ট বি তে কি মিশিয়ে তৈরি করেছে সেটা কিন্তু ওই যে কোম্পানি আর কি কিটটা তৈরি করেছে, এটা হচ্ছে অক্টোপাস কোম্পানি কিটটা তৈরি করেছে। এই কোম্পানি কিন্তু জানে যে রিএজেন্ট এ বটলে কি আছে, রিএজেন্ট বি বটলে কি আছে, এটা কিন্তু আমরা জানতে পারবো না। সো আমরা যেটা জানবো, আমরা জাস্ট মিশিয়ে প্রসিডিউরটা আমরা অ্যামাউন্ট গুলো জানতে পারবো। ম্যাঙ্গানিজও একই জিনিস। ম্যাঙ্গানিজে মনে করো এরকম ভাবে তোমরা তৈরি করলে, ওই ড্রপ অফ ফিল্টার পেপার নিলে, রিএজেন্ট সি বলে একটা রিএজেন্ট আছে, সেখানে 2 ড্রপস ওই ফিল্টার সলিউশনটা নিলে, তারপরে রিএজেন্ট সি মেশালে 2 মিনিট রাখলে, 2 মিনিট রাখার পরে কিন্তু কালার ডেভেলপ করলো। পিঙ্ক কালার যদি হয় ইন্ডিকেটস দ্য অপটিমাম লেভেল অফ ম্যাঙ্গানিজ, তাহলে ঠিক পরিমাণে আছে। যদি পিঙ্ক কালার অ্যারাইজ করে, যদি সলিউশনটার মধ্যে পিঙ্ক কালার অ্যারাইজ করে, তাহলে বুঝবো কি যে ম্যাঙ্গানিজ ভালো অ্যামাউন্টে আছে। হোয়াইল ল্যাভেন্ডার ব্রাউনিশ কালার যদি থাকে, তাহলে বুঝবো যে প্রচুর হাই অ্যামাউন্টে ম্যাঙ্গানিজ আছে। ম্যাঙ্গানিজ এর অ্যাবনর্মাল হাই অ্যামাউন্টে আছে ম্যাঙ্গানিজ। তাহলে আমরা কি করে, পিঙ্ক যদি হয় তাহলেই বুঝবো দিস সয়েল ইজ গুড ফর ম্যাঙ্গানিজটা অপটিমাম আছে, ম্যাঙ্গানিজটা অপটিমাম আছে। ইয়েতে প্রেজেন্টেশনে আছে, 4টি করেছে শেষ হবে। ওকে, সো আমরা ম্যাঙ্গানিজও আমরা দেখতে পেলাম ওই একইভাবে রিএজেন্ট সি বটল ইউজ করে অ্যাড করে। এই যে এক্সট্রাকশন, এইভাবে আমরা কি করেছিলাম,
ওই ইউনিভার্সাল ইন্ডিকেটর, ইউনিভার্সাল একটা এক্সট্রাক্ট দিয়ে আমি এখানে জল দিলাম, নিয়ে খানিকক্ষণ রাখলাম ফিল্টার করে, তারপরে ফিল্টার করলাম। এই ফিল্টার থেকে আমরা কি করলাম, এই ফিল্টার থেকে আয়রনের জন্য রিয়েজেন্ট এ আর রিয়েজেন্ট বি ইউজ করলাম, কালার ডেভেলপ করলো। আর ওটাকে ইউজ করলাম আমরা ম্যাঙ্গানিজের রিয়েজেন্ট সি ইউজ করে কালার ডেভেলপ করলো। কপারের ক্ষেত্রেও তাই। কপারে আমরা এবারে চলে আসি। কপার পিঙ্ক কালার যদি সলিউশন হয়ে যায় তাহলে বুঝবো কপার ইজ প্রেজেন্ট ইন দ্য অপটিমাম লেভেল ইন দ্য সয়েল। এই সব কিন্তু আমাদের গ্রোথের জন্য খুব দরকার। এখানেও রিয়েজেন্ট ডি বটল আছে, রিয়েজেন্ট ই বটল আর রিয়েজেন্ট এফ বটল। এই রিয়েজেন্ট গুলো যে কি দেয়া আছে সেটা কিন্তু ওই কোম্পানি নির্ধারিত করে দেয়। এরকম ভাবে তোমার মনে করো সয়েলের সাথে মিশিয়ে 30 সেকেন্ডস এর পরে তোমার ই ডি অ্যান্ড এফ মেশানোর পরে একটা 5 মিনিট রাখার পরে একটা কালার আসবে। কালারটাকে আমরা যদি দেখি পিঙ্ক এসছে, কালার পিঙ্ক যদি আসে তাহলে বুঝবো কপার পর্যাপ্ত পরিমাণে বা যেটুকু পরিমাণ আমার দরকার সেটুকু পরিমাণের কপার আছে। সো দিস আর দ্য 11টার আমরা প্যারামিটার এই কিটটা থেকে পাচ্ছি। 11 প্যারামিটার। তার মধ্যে থেকে মেটাল আছে, তার মধ্যে থেকে ফিজিকো কেমিক্যাল প্যারামিটারও রয়েছে। বোঝা গেল এত দূর অব্দি? ইয়েস ম্যাম। ভেরি গুড। তাহলে এবারে আমরা একটু জানবো এখানে এসেনশিয়াল আমাদের সয়েলের 16 খানা এসেনশিয়াল এলিমেন্ট দরকার। আমার সয়েলটা উর্বর কিনা, ফার্টাইল কিনা সেটা জানবার জন্য কতগুলো এলিমেন্ট দরকার। সয়েলের মধ্যে 16টা এসেনশিয়াল এলিমেন্ট আছে। আমরা তো কোনোদিন এটা ভাবিই নি যে সয়েলে আবার এত জিনিস আছে যেগুলো আমরা আমাদের মেপে দেখতে হবে। ইয়েস, কারুর বাড়িতে খুব ভালো পেয়ারা হচ্ছে, কারুর বাড়িতে পেয়ারা হচ্ছেই না। কোনো ফল, মনে কর একজনের বাড়িতে টমেটো গাছ লাগিয়েছে, টমেটো খুব ভালো হচ্ছে, আর একজনের বাড়িতে পাশের বাড়ি দু তিনটে পাশেই বাড়ি, একই জমি, কিন্তু ওটাতে টমেটো হচ্ছে না। কারুর বাড়িতে ফুল ভীষণ ভালো ফুল হচ্ছে, গাঁদা ফুল বল, রজনীগন্ধা বল, গোলাপ দারুণ হচ্ছে। কারুর বাড়িতে আবার ওই একই সয়েল তো একই, ওই মাটিতে হচ্ছে না। বিকজ এই মাটির মধ্যে ফর গ্রোথ অফ দ্য প্ল্যান্ট এই নিউট্রিয়েন্টস গুলো খুব দরকার। নিশ্চয়ই কোনো কম বেশি ঘাটতি আছে, তাই জন্য ওখানে হচ্ছে না। যদি ঘাটতি আছে তাহলে আবার ফার্টিলাইজার ইউজ করো, ফার্টিলাইজার যা খুশি ইউজ করে দিচ্ছে, তাহলে তা কিন্তু নাই। আমার সয়েলের মান দেখে সয়েলে কোন ফার্টিলাইজারটা কম আছে, কোন মেটালটা কম আছে, কোন নিউট্রিয়েন্টটা কম আছে, সেটা আগে আমাকে নির্ধারণ করে নিতে হবে। তারপরে তো তার ওষুধ দিতে হবে, তারপরে তার ফার্টিলাইজার দিতে হবে। আমার মনে করো জ্বর হয়েছে, আমি প্যারাসিটামল খেয়ে নিলাম, প্যারাসিটামল খেয়ে দেখছি সারছে না। তাহলে ওর জ্বর হলো, পাশের বাড়ির জ্বর হলো, প্যারাসিটামল খেয়ে সেরে গেল, আমার জ্বর হচ্ছে প্যারাসিটামল খেয়ে সারছে না। তখন ডাক্তার কি বলে, তুমি ব্লাড টেস্ট করাও, আগে টেস্ট করে দেখো অ্যাকচুয়াল কোন কারণে তোমার শরীরটা খারাপ হচ্ছে। ঠিক একই ভাবে আমাদের সয়েলটা আগে টেস্ট করে দেখো যে কোন জিনিসটা ঘাটতি আছে, সেই অনুযায়ী আমাকে তারপরে আমাকে যখন ব্লাড টেস্ট করে দেখা গেল যে না এটা অন্য কোনো রোগ হয়েছে, তাহলে সেই রকম আমাকে ওষুধ দেওয়া হলো, আমি সেরে উঠলাম। তো একই জিনিস টেস্ট না করলে আমি বুঝতে পারছি না যে আমার অ্যাকচুয়ালি কোন ওষুধের প্রয়োজন। ঠিক সেরকম সয়েল টেস্ট না করলে আমরা বুঝতে পারছি না ওই সয়েলটার কোন ফার্টিলাইজারের প্রয়োজন। আর তাহলে সয়েলের ডাক্তার হচ্ছে এই তোমরা যারা টেস্টিং করে বলে দিতে পারবে যে এই ঘাটতি আছে, আপনারা এই সাজেস্ট করতে পারবে এই ধরনের ফার্টিলাইজার ইউজ করুন। তখন বলবে এই ধরনের ফার্টিলাইজার ইউজ করুন, দেখুন আপনার ফসল 5 মাসের মধ্যে 6 মাসের মধ্যে ফসল দ্বিগুণ হয়ে যাবে। ওকে, চলো নিউট্রিয়েন্ট দেখো। জাস্ট আমি এখন খুব বিজি আছি, একটা ওয়েবিনার চলছে, ইউ ক্যান কাম ডাউন আফটার 15 minutes.
So we can see that list of 16 nutrients or elements are there in the soil. Nutrients holo ki? Carbon, hydrogen, oxygen, nitrogen, phosphorus, potassium, calcium, magnesium, sulfur, boron, chlorine, copper, iron, manganese, molybdenum, zinc. তাহলে these are the 16 essential nutrients. সিম্বল আমাদের বলা আছে। এটা কি করে? What is the function in the plant? এটা ফাংশনের ওয়েট বাড়ায়, প্ল্যান্টের ওয়েট বাড়ায়, ওয়েট প্ল্যান্টকে বড় হতে সাহায্য করে। প্ল্যান্টের মধ্যে তো জল আছে, এটা থাকবে। নাইট্রোজেন কি করে? প্রোটিন তৈরি করে, প্ল্যান্টে প্রোটিন তৈরি করে, প্রোটিন আর অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। ফসফরাস নিউক্লিক অ্যাসিড, এটিপি, এটিপি মানে এনার্জি দেয়। পটাশিয়াম, লুক পটাশিয়াম আমি বলেছিলাম না, পটাশিয়াম ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয়। ক্যালসিয়াম, ক্যালসিয়াম কি করে? ক্যালসিয়াম সেল ওয়াল করে, কোষে যে আমরা যে কোষ দিয়ে তৈরি, কোষের ওয়াল কম্পোনেন্টটা তৈরি করে। ম্যাগনেসিয়াম ইজ আ পার্ট অফ ক্লোরোফিল, আমি এক্ষুনি বললাম ম্যাগনেসিয়াম ক্লোরোফিল তৈরি হতে সাহায্য করে। সালফার অ্যামাইনো অ্যাসিডস মানে প্রোটিন তৈরি হতে সাহায্য করে। বোরন, বোরনও হচ্ছে সেল ওয়াল তৈরি হতে সাহায্য করে, কোষ ওয়াল। ক্লোরিন ফটোসিনথেসিসের প্রয়োজন হয়। কপার, কপার এনজাইমের কম্পোনেন্ট, এনজাইম মানে এনজাইম কিন্তু প্ল্যান্টের একটা ন্যাচারাল ক্যাটালিস্ট বলা যায়। আয়রন কি করে? ক্লোরোফিল সিনথেসিস করে, জানি এটা। ম্যাঙ্গানিজ এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করে, আমাদের বডিতে, প্ল্যান্ট বডিতে অনেক এনজাইম আছে, অ্যাক্টিভেট করে। মলিবডেনাম কি করে? নাইট্রোজেনকে ফিক্স করতে সাহায্য করে। নাইট্রোজেন এমনি গাছ আমরা ছোট্টবেলা থেকে জানি, গাছ এরিয়াল যে নাইট্রোজেনটা আছে, বাতাসে যে নাইট্রোজেনটা আছে সেটা নিতে পারে না, তো নাইট্রোজেন সয়েল থেকেই ওরা গাছ নেয়। জিঙ্কও কিন্তু আমরা আমাদের এনজাইম অ্যাক্টিভেট করতে সাহায্য করে। সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কিছু কনভার্সন আছে, ইউ ক্যান গো থ্রু ইট। আর কিছু কিছু ওদের প্রোডাক্ট আছে এরকম ভাবে কিটে বক্সে আসে। এটা যারা আর কি মানে এটা ISO 9000 কোম্পানি এই যে অক্টোপাস এই কিটটা দিয়েছে, এটা ল্যাবরেটরি সয়েল অ্যান্ড ওয়াটার টেস্টিং এর জন্য ইউজ করা হয়। ওকে, ঠিক আছে। তাহলে দিস ইজ দা, আমি আবার ফিরে আসছি এখানে। আমরা এবারে এখানে বোঝা গেল আজকে তাহলে আমরা কি দেখলাম? আচ্ছা, আমরা এখানে পিএইচ ইয়েটা দেখতে পাচ্ছি, স্ক্রিনটা দেখতে পাচ্ছি? ইয়েস ম্যাম। আচ্ছা, আমরা আজকে প্রথমেই চলে গেছিলাম কিটে, চলে গেছিলাম বিকজ কালকে আমরা মানে গতকাল আমরা কিট দিয়ে শেষ করেছিলাম বলে আমরা কিটে চলে গেছিলাম। তো আজকে অ্যাকচুয়ালি আমি সেকেন্ড যেটা আর কি ডে, সেকেন্ড ডেতে আমরা এটাই দেখানোর চেষ্টা করলাম যে সয়েলে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল অ্যানালিসিস কিটের সাহায্যে কি করে করা যায়। কিটটা আমরা পুরোপুরি ডিসকাস করে নিয়েছি, ইলাবোরেটলি ডিসকাস করে নিয়েছি। ওখান থেকে কিন্তু আজকে পুরো প্রেজেন্টেশনটা ডিসকাস হয়ে গেছে। আমি জাস্ট ওভারভিউ করে দিচ্ছি আমাদের আজকের প্রেজেন্টেশনটা। এখানে আমরা কি করেছি? ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল অ্যানালিসিস করেছি। এই জায়গাতে জাস্ট আমি একটুখানি বুঝিয়ে দিচ্ছি যেটা আমরা আজকে অ্যাকচুয়ালি করলাম এত অবধি পড়লাম। আমরা কি পড়লাম? আমরা সয়েল অ্যান্ড কেমিক্যাল, সয়েলের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল অ্যানালিসিস পড়লাম। আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা কিটে নেই সেটা হচ্ছে সয়েল টেক্সচার। আমরা কি করে সয়েল টেক্সচার ডিটারমাইন করব? সয়েল স্যাম্পল যখন করব আমরা, তখন আমরা সয়েল টেক্সচার কিভাবে ডিটারমাইন করব? সয়েল টেক্সচারে দেখো এই ট্রায়াঙ্গেল একটা ল আছে, এইটা আমরা আমাদের কাছে সকলের জানা, মানে এটা আমাদের জেনে নিতে হবে। এই লাইট কালারটা কোর্স মানে মোটা মোটা দানার মাটি, এটা মিডিয়াম দানার মাটি, এটা ফাইন মানে একদম প্লেন ফাইন দানার মাটি, বাট যেটাকে আমরা ক্লে কাদা মাটি বলি, পলি মাটি বলি। তো এইরকম ট্রায়াঙ্গেল মানে এইখানটাতে সব ক্লে আছে, এই জায়গাটা হচ্ছে তোমার মিডিয়াম মানে মাঝারি দানার মাটি, এইটা হচ্ছে স্যান্ড
মানে বালি মাটি, বালি মাটি, মাঝারি দানার মাটি, এটা হচ্ছে কাদা মাটি। এই দিক থেকে যখন এদিকে যাচ্ছি, এদিক থেকে এদিকে যাচ্ছি, তাহলে ক্লের পরিমাণ বাড়ছে। এদিক থেকে এদিকে এলে সিল্টের পরিমাণ, মানে সিল্ট বলতে তোমার ওই পলি মাটির পরিমাণ বাড়ছে। এদিক থেকে যখন এদিকে যাচ্ছি তখন স্যান্ডের পরিমাণ, মানে বালির পরিমাণ বাড়ছে। সাপোজ মনে করো এই জায়গায় একটা আমি স্যাম্পল নিয়েছি, এই জায়গার একটা স্যাম্পল নেওয়া মানে হচ্ছে কি, এইখান থেকে আমি যদি এভাবে ড্র করি, তাহলে কত পার্সেন্টেজ ক্লে, কত পার্সেন্টেজ সিল্ট, কত পার্সেন্টেজ স্যান্ড, সেটা আমি বুঝতে পারবো। মনে করো, দেখালে ভালো হতো, এই জায়গাটা যেটা দেখাচ্ছি, এই জায়গাটা থেকে আমি স্যাম্পল তুলেছি। এই পয়েন্টটা থেকে আমি 3টে দাগ টানবো। একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু এই অ্যাক্সিস, এই বরাবর একটা দাগ হবে, একটা পারপেন্ডিকুলার টু এই লাইনে পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি, আর একটা নিচে 90 ডিগ্রি। তাহলে এই পয়েন্ট থেকে দেখা যাচ্ছে কি, আমি আঁকতে পাচ্ছি না এই সময়ে, দেখা যাচ্ছে কি এটা পারপেন্ডিকুলার টানলে এখানে 60তে গিয়ে ধাক্কা খাচ্ছে, এইখান থেকে আরেকটা লাইন টানলে এখানে 50তে গিয়ে ধাক্কা খাচ্ছে, এখান থেকে একটা লাইন টানলে এখানে 50তে গিয়ে ধাক্কা খাচ্ছে। তাহলে এই জায়গার যে স্যাম্পল তুলেছি তার সয়েল টেক্সচারটা কিরকম, এই লাইনটা হচ্ছে ক্লের লাইন, এই লাইনটা হচ্ছে সিল্টের লাইন, এই লাইনটা হচ্ছে স্যান্ডের লাইন। তাহলে ক্লেতে কত কত ভ্যালু থেকে ধাক্কা খেয়েছে বলো ক্লের দাগে? আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম, 60%। 60। তাহলে এখানে এই যে স্যাম্পলটা তোলা হয়েছে, এই স্যাম্পলটার মধ্যে কতটা অ্যামাউন্ট ক্লে আছে, এই মাটিটার মধ্যে, এই নমুনাটার মধ্যে কতটা অ্যামাউন্ট ক্লে আছে? 60% ক্লে, 50% সিল্ট অ্যান্ড 50% স্যান্ড। বোঝা গেল? এইভাবে যে কোনো একটা পয়েন্ট তুমি নিয়ে নাও, এই একটা পয়েন্ট নাও, এখানে তাহলে 40% ক্লে, 20% সিল্ট, 70% স্যান্ড। এই জায়গা থেকে যদি তুমি একটা পয়েন্ট নাও, তাহলে কি হবে? 90% ক্লে, 10% সিল্ট, 50% স্যান্ড। So this is the triangle, আমরা এভাবে সয়েল ট্রায়াঙ্গেল দিয়ে সয়েল টেক্সচার বুঝি। এইটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা জেনে রাখো, সয়েল টেক্সচার কম্পারিজন, দিস স্লাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্যান্ড কাদেরকে বলি আমরা? যেগুলো বড় বড় দানা। কত দানার ডায়ামিটার কত? 0.05 থেকে 2 ন্যানোমিটার। এনএম মানে ন্যানোমিটার। তো এই দানার যদি থাকে ডায়ামিটার, তাহলে ওরা স্যান্ড। এই দানার যদি ডায়ামিটার থাকে সিল্ট। এই দানার যদি ডায়ামিটার থাকে তাহলে ক্লে। দানার ডায়ামিটার মানে less than 0.002 ন্যানোমিটার, ভেরি ইম্পর্টেন্ট। এইখানে তাদের কোয়ালিটি দেখো, স্যান্ডের কি কম্প্যাক্টনেসই নেই, ঘনত্বই নেই, এয়ার স্পেস খুব হাই, ভিতরে অনেক এয়ার গ্যাপ আছে। ফার্টিলিটি খুব ইম্পর্টেন্ট, দেখো সয়েলের ফার্টিলিটি কত, সয়েল ফার্টিলিটি স্যান্ডে খুব লো, সিল্টে মডারেটলি হাই, ক্লেতেও মডারেটলি হাই, মানে আমরা এখানে গাছ লাগাতে পারবো। ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি একদমই নেই, স্যান্ড বালি একদম জল ধরে রাখতে পারে না, এগুলো হাই। সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। এটা হচ্ছে কম্পারিজন করতে পারি আমরা স্যান্ড, সিল্ট আর ক্লে। এটা হচ্ছে টেক্সচার, ফিল মেথড। লুক অ্যাট ইট ইজ দ্য ফিল মেথড। ফিল মেথড হলে যদি খুব চিটচিটে হয় তাহলে বলবো আমরা ক্লে। যদি হাতে ঘষে আমরা দেখি যে খুব স্মুথ, একটা হাতে ঘষে স্মুথ পাই, তাহলে খুব মোলায়েম পাই, তাহলে হবে সিল্ট বা পলিমাটি। যদি মনে করো খুব বেশি মোলায়েমও নয় আর খুব বেশি চিটচিটেও নয়, তাহলে হবে ওটা ক্লে। এটা স্যান্ডি ক্লে, এটা এমনি নর্মাল ক্লে। এইটাকে বলা হয় ফিল মেথড। হাত দিয়ে স্পর্শ করে আমরা দেখতে, সেই মেথডে আমরা বুঝতে পারছি। আরেকটা মেথড হচ্ছে হাইগ্রোমিটার মেথড। এটা পরে কোনোদিন যদি আমরা ল্যাবে ভিজিট করি তাহলে দেখাবো। হাইগ্রোমিটার মেথড দিয়ে আমরা কি মাপি? সয়েল টেক্সচার মাপি। তাহলে সয়েল টেক্সচার আমরা ফিল মেথডে মাপতে পারি, হাইগ্রোমিটার মেথডে মাপতে পারি।
এগুলো ডিপোজিট হতে থাকে। সয়েল ময়েশ্চারও আমরা মাপি কিভাবে? এইখানে প্রথমে এমটি 3টে কন্টেনারে সয়েল নিয়ে নেব, তারপরে ওয়েট করব, তারপরে সেটাকে হট এয়ার ওভেনে ড্রাই করব। ড্রাই কিভাবে করতে হবে? 24 ঘন্টা ধরে ড্রাই করতে হবে 105 ডিগ্রি সেন্টিগ্রেডে। এটা হট এয়ার ওভেনে 24 ঘন্টা ধরে 105 ডিগ্রি সেন্টিগ্রেড ড্রাই করতে হবে। তারপরে আমি একটা ওয়েট পাবো। এই ফর্মুলা দিয়ে আমরা এটা W3, এটা W2, এটা W1, তাহলে এই ফর্মুলাতে বসিয়ে আমরা কিন্তু ময়েশ্চার কন্টেন্টটা বের করতে পারবো, তোমার সয়েলের ময়েশ্চার কন্টেন্ট। পিএইচ মিটার আমরা বলেই দিয়েছি। সয়েলে আমরা এইরকম ভাবে পিএইচ মিটার আছে, এই চুবিয়ে এখান থেকে আমরা পেয়ে যাব, রিডিং পেয়ে যাব। মনে রাখবে, দিস রেশিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড সয়েল আর ওয়াটার রেশিও, সয়েলের মধ্যে জল কতটা পরিমাণে থাকে? 1:2.5। যদি এক ভাগ জল থাকে, এক ভাগ সয়েলে 2.5 ভাগ জল থাকে, এক ভাগ সয়েলে 2.5 ভাগ জল থাকে। আর সবসময় পিএইচ মানে কি? পিএইচ মানে হাইড্রোজেনকে আমরা মেজার করি, হাইড্রোজেন আয়নকে মেজার করি। এরকম ভাবে আমরা ইলেকট্রিসিটি কন্ডাক্টিভিটি, ইসি মানে কন্ডাক্টিভিটি মানে কতটা ও কারেন্ট কন্ডাক্ট করতে পারে, সেটা কিভাবে, সেটা দিয়ে আমরা স্যালিনিটি বুঝতে পারি। স্যালিনিটি মানে ওর লবণাক্ত জল আছে কিনা, জলের মধ্যে লবণ আছে কিনা কতটা, সেটা ডিপেন্ড করে কিভাবে এই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মেজার করার পরে। যদি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এইখানে আমাদের একটা বলে দিয়েছে যে যদি মনে করো 1 হয়, লেস দ্যান 1 নন স্যালাইন মানে লবণাক্ত নয়, মডারেটলি স্যালাইন 1 to 3 যদি থাকে, আর স্ট্রংলি স্যালাইন মানে খুব লবণাক্ত হয়ে যায় 3-এর বেশি হলে। এই ইউনিটটা খুব ইম্পর্টেন্ট, এটা ডেসি সাইমেন পার মোল, ডেসি সাইমেন পার মোল। এটা ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট একটা কন্ডাক্টিভিটি বা ইসির ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির ইউনিট, ডেসি সাইমেন পার মোল। টোটাল অর্গানিক কার্বন, ওটা আমরা হিট দিয়ে ভেবেছি, এখানে কিন্তু আমরা মেপেছি, এটা আমরা তোমার টেস্ট দিয়ে মাপবো। ওয়েলকে অ্যান্ড ব্ল্যাক টেস্ট দিয়ে আমরা টোটাল অর্গানিক কার্বনটা মাপি ল্যাবরেটরি টেস্টিং এ। আমরা শুধু কিট দিয়ে জানলেই হবে না, আমরা ল্যাবরেটরি টেস্টিং এ কি মেথড, সেগুলোর অ্যাটলিস্ট নামগুলো আমরা জানবো। তো এই ছিল আমাদের আজকে টোটাল মানে ডিসকাশনের টপিক। আমি ফিরে আসছি আমাদের প্ল্যাটফর্মে। ওকে, চলো। সো দ্যাটস ইট ফর টুডে। আমার মনে হয় তোমরা আজকে একটা টানা ক্লাস হলো, অনেকগুলো টেস্টিং এর প্রসিডিওর আমরা জানতে পারলাম। আমি এইগুলো পাঠিয়ে দিচ্ছি, তারপরে আমি লিঙ্কটা পাঠাবো। আজকের এক্সামিনেশনটা তোমরা দিয়ে দিও। আজকে যা পড়ানো হয়েছে তার মধ্যে থেকে কিন্তু কোশ্চেন থাকবে। ক্লিয়ার? ওকে ম্যাম। ওকে, ফাইন। আচ্ছা, তোমরা কালকে বা আজকে আচ্ছা একবার করো তো, ঠিক আছে। তোমরা একটা সময়ে সবাই ভিডিও অন করবে। কালকে আমি বলে দিচ্ছি, কালকে একটা সময়ে সবাই ভিডিও অন করবে। ভিডিও অন করাকালীন আমি একটা ছবি তুলবো, স্ক্রিনশট তুলবো। সবাই কালকে আমি বলে দেবো যে এই সময় ভিডিও অন করো। ভিডিও অন করে সবাই থাকবে, তখন একটা তোমরা যে ক্লাসটা করছো, ট্রেনিংটা করছো, তার এভিডেন্স হিসেবে আমি একটা স্ক্রিনশট তুলবো, ছবি তুলবো। ঠিক আছে? ওকে, আমি একটু পরে তোমাদের পাঠিয়ে দিচ্ছি লিঙ্কটা। তোমরা, আমি শেয়ারিং স্টপ করছি, তোমরা ওটাকে সাবমিট করে দিও টাইমলি। ওকে, দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইউর পেশেন্স। তোমরা এত ধৈর্য ধরে যে শুনেছো তার জন্য অশেষ ধন্যবাদ। আর তোমরা, আমার মনে হয় তোমরা এটা জেনে বা কিট সম্বন্ধে জেনে উপকৃত হবে। চলো। আর ওদের ভিডিওগুলো কি অন করবে? ভিডিওগুলো অন করলে ছবি তুলে নিয়ে যাও। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ শ্রীকান্ত, তুমি তাহলে বলে দাও ভিডিওগুলো অন করতে, তুমি বলে দাও, তাহলে আজকে ছবি তুলে নিক।
আচ্ছা তোমরা যারা আসো এখন অনলাইনে, তোমরা যদি একটু ভিডিওগুলো অন করো তাহলে আমরা একটা স্ক্রিনশট নিতাম, ডকুমেন্টেশনের জন্য লাগতো। তোমরা সবাই নিজেদের ভিডিওগুলো একটু অন করো, তাহলে আমরা একটা স্ক্রিনশট হ্যাঁ, নেব। কয়েক সেকেন্ডের জন্য অন করলেই হবে। বাকিরা কোথায়? অন করো, অন করো। ফারহান, বর্ষা, সবাই অন করলে, আর 4-5 জন অন করলে স্ক্রিনটা ভরে যাবে। কই রে? আছে কিন্তু এরা অন করছে না। আরে অন কর, যে যেখানে আছিস অন করে দে। শ্রীকান্ত স্যার, আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ, এই বাকি কয়েকজন একটু অন কর না। আচ্ছা, আপনি এই এমনি নিয়ে নিন, এমনি নিয়ে নিন। এমনি যা আছে তাই স্ক্রিনশট নিয়ে নাও, কারণ আবার কিন্তু বলা এখন। হ্যাঁ, এমনি এমনি নিয়ে নিন। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে, নিয়ে নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আজকের দিনের জন্য আমার মানে সেশন নেওয়া শেষ হয়েছে। স্টুডেন্টরা অনেক ধৈর্য ধরে 2 ঘন্টা ধরে বকবক শুনেছে আমার।